নমস্কার। আজকের লাইভে বিষয় ইতিমধ্যেই দেখে নিয়েছেন। ইরানে মার্কিন হামলা, অবশ্যই সঙ্গে দোসর ইসরায়েল, সে বিষয়ে কিছু আলোচনা। যদিও এই 9/11 থেকে শুরু করে ঠান্ডা লড়াই থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত রবার্ট কেনেডি, তার দাদা জন এফ কেনেডি মার্কিন রাষ্ট্রপতি, এই দুইজনের হত্যা, অপারেশন নর্থ এন্ডস থেকে শুরু করে ফিডেল কাস্ট্রো, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এইসব হত্যাকাণ্ডের উপরে তথ্যসহ আলোচনা হিসেবে যে বৃহৎ পুস্তকটি প্রকাশের অপেক্ষায় আছে, এখনো লেখা চলছে, সেখানে অনেক বিস্তৃত আলোচনা পাবেন এসব বিষয়ে। লাইভে এত কিছু বলা যাবে না। দু একটি ছোট পোস্ট আজকে আমি এই ইরান বিষয়ে ফেসবুকে দিয়েছি। তো আজকে যা একটু মোটামুটি ধারণা দেব, বিশদ আলোচনা সম্ভব নয় একটি লাইভে, কারণ আরো বিষয় আছে। দেখতেই পাচ্ছেন মডেল স্কুল, 430টি মডেল স্কুল হবে এই রাজ্যে। কেন? আগেই বলেছি, আরো একবার বলবো, এই আর কি। আর কি, ইউনিভার্সাল ভ্যাকসিন আসছে, নেজাল ভ্যাকসিন, সেটা কি কি উদ্দেশ্য, এ বিষয়ে আলোচনা। এই তিনটি বিষয় আজকের লাইভে থাকবে। তার আগে বলি, ঠাকুরদা থেকে আমি ফিরে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে সভা বেশ ভালোই হয়েছে। যারা উদ্যোক্তা ছিলেন, দু একটি ভিডিও ক্লিপ আমি ফেসবুক, ইউটিউবে দিয়েছি, ছবিও দিয়েছি। 60 জন মতো মানুষ উপস্থিত ছিলেন এই ঘরোয়া সভাটিতে, উঠোনেই হয়েছিল। এছাড়াও বিভিন্ন দোকান এবং ঠাকুরদা হাটে বিভিন্ন জায়গায় গিয়ে স্থানীয় সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমি প্রচার চালিয়েছি। সব ভিডিও করা সম্ভব হয়নি, বুঝতেই পারছেন। দু একটি ভিডিও আমি ইউটিউবে, ফেসবুকে দিয়েছি। ইতিমধ্যেই এইচপিভি ভ্যাকসিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন। জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হয়েছে, আগেই আনা হয়েছিল, এবার আনুষ্ঠানিক ঘোষণা হলো। এ বিষয়ে বহু আগেই আমি সতর্ক করেছি। বিনামূল্যে দেওয়া হবে। যদিও স্যানিটারি প্যাডের উপরে ট্যাক্স আছে, জানেন তো, নারীদের স্যানিটারি ট্যাক্সের উপরে, বিভিন্ন স্যানিটারি ন্যাপকিনের উপরে, বিভিন্ন রকমের নারীদের জন্য তো দেওয়া হচ্ছে, তাই মনে পড়ে গেল আর কি। সেগুলোতে কিন্তু সরকার রীতিমতো জিএসটি নেয়। কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা ফ্রি, ভ্যাকসিনটা ফ্রি কেন? বিনিয়োগ, এগুলো বহু বলেছি, এখানে আসছি না। তো আরো আমাদের সচেতনতা বাড়াতে হবে, সভা চালিয়ে যেতে হবে। 28 তারিখে আমাদের গ্রুপের একটি মিটিং আছে, সেখানে আমরা পরবর্তী কার্যক্রম আলোচনা করব। ভোটের পরেই ডেঙ্গু ভ্যাকসিন আসছে, বাধ্যতামূলক ভ্যাকসিন এড়াতেই আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি করেছি। তো আশা করি আমরা আরো এগিয়ে যাব। তো গ্রুপের অনেকেই এই মুহূর্তে ফেসবুক লাইভটি শুনছেন, কারণ গ্রুপে তো দীর্ঘ ভিডিও হোয়াটসঅ্যাপে করা সম্ভব হয় না। এ কারণেই, এছাড়া আরো বাকি মানুষের সচেতনতার জন্য এই ভিডিওগুলো করা দরকার। এটি ইউটিউবেও থাকবে। তো সবাইকে নিয়ে এগোতে হবে। যারা নিতে চাইছেন না, তাদেরকে নিয়েই তো এগোতে হবে এই লড়াইটা। যারা নিতে চাইছেন, স্বচ্ছন্দে নিয়ে নিন, কোনো সমস্যা নেই। তো আমি আবার আহ্বান জানাবো, এইসব গ্রামগঞ্জে অনুষ্ঠিত যেসব সভা, ঘরোয়া সভা, এসব উদ্যোগ আপনারা আরো নিন। আমাকেই যেতে হবে এমন কোনো মানে নেই। আপনারাও দোকান বাজারে
এভাবে প্রচার করতে পারেন, নিজেরাও ঘরোয়া সভা করতে পারেন, আমাকে ডাকলে অবশ্যই যাব। আর অবশ্যই এটা মনে রাখবেন, আরো একবার বলবো, আমি বলতেই হবে, কিছু করার নেই, সদস্য চাঁদা যেহেতু নেই, এখনো পর্যন্ত ভাবা হয়নি, কিন্তু এই ধরনের কার্যক্রম চালাতে গেলে তো ব্যয় আছে, তাই না? তাই অধমের বইপত্র সংগ্রহ করুন, কুরিয়ারে হোক, কলেজ স্ট্রিট থেকে হোক, ফেসবুক প্রোফাইলে, ফেসবুক পেজে মাঝে মধ্যেই কলেজ স্ট্রিটের দোকানের হদিস দিই, অ্যালাইড বুকস কপি হাউসের পাশে আজকেও দিয়েছি। যাদের সাধ্য আছে তারা পাশে থাকুন, চেতনা বিস্তারে সহযোগ দিন। বইগুলো পড়ে আপনারা সমৃদ্ধ হবেন বা হচ্ছেন, সেটা আপনারা জানেন। সংক্ষেপে বলি, কোন বইয়ে কি পাবেন অনেকেই প্রশ্ন করছেন এখনো, যারা নতুন এসেছেন। ভ্যাকসিন সংক্রান্ত তথ্য, ভ্যাকসিনে কি থাকে এবং সাম্প্রতিক অনেক বিষয়, মহামারী, অতিমারি, নিউ ওয়ার্ল্ড অর্ডার, ব্যাংকিং ব্যবস্থা কি মানে ওয়ার্ল্ড ব্যাংকের ভূমিকা, এই বিভিন্ন বিষয়, করোনা অবশ্যই, এই সমস্ত বিষয়গুলো জানতে বুঝতে অমৃত সূত্র 2য় খণ্ড পড়ুন। এছাড়া করোনা কালের বিভিন্ন অভিজ্ঞতা, আগামীতে যে বিধিনিষেধ আসতে চলেছে, আগামী কিরকম হবে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের এই বিভিন্ন বিষয়গুলো জানতে বুঝতে স্ট্যাচু বইটি পড়ুন। প্রাকৃতিক চিকিৎসক গ্রিগরি রাসপুটিনের গুরুত্বপূর্ণ চরিত্র, ভূমিকা এবং প্রকৃতি বিষয়ে, চিকিৎসা বিষয়ে তার বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, সমসাময়িক পরিস্থিতি এবং তাকে কিভাবে সরিয়ে দেওয়া হলো, এবং সমসাময়িক লেনিন বলশেভিক বিপ্লবের পরিস্থিতি এবং তার ভূমিকা, এই সমস্ত কিছু জানতে গ্রিগরি রাসপুটিন বইটি পড়ুন, সংগ্রহ করুন। আর ইডিয়ামের বকবকম বইটি, ইংরেজি ইডিয়াম আপনারা জানেন, তার উৎপত্তি, ইতিহাস, এটা আমি ইংরেজির মানুষ বলে এরকম একটি বই লেখার ইচ্ছে হলো, বাবারও ইচ্ছে ছিল। বইটি যারা এই ইংরেজি ভাষার উপরে একটু পড়াশোনা করতে চান, জানতে চান, প্রয়োগ করতে চান, শব্দ ভান্ডার বাড়াতে চান, ইংরেজি ইডিয়ামের ব্যবহার শিখতে চান, তাদের জন্য এবং তাদের সন্তান সন্ততির জন্য অত্যন্ত জরুরি একটি বই। বাংলা সাহিত্যে এই ধরনের বইগুলো কেউ এখনো পর্যন্ত, এই অধমই লিখছে, এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, যে কয়েকটি বইয়ের কথা বললাম, তাই তো এটা আপনারা জানেন। তো যাই হোক, পরবর্তী বইটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি, জিও পলিটির ওপরে, ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার, রাশিয়া, কেজিবি, সিআইএ থেকে শুরু করে সোভিয়েত মার্কিন ঠান্ডা লড়াই, যেটা অপারেশন নর্থ এন্ড, যেটা আপনারা অনেকেই জানেন না, প্রথম শুনছেন, কিউবা, এই বিভিন্ন বিষয় থাকছে সেখানে। এবারে চলে আসি আজকের ভিডিওর আলোচনাতে। আপনারা জানেন, অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপরে হামলা চালিয়েছেন। প্রোঅ্যাক্টিভ স্ট্রাইক বলা হচ্ছে, অর্থাৎ কোন রকম প্ররোচনা ছাড়াই নিজের উদ্যোগে আগামীতে ইরান ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইসরায়েলের কাছে বা আমেরিকার কাছে, এই কারণে ইরানকে আক্রমণ করা হয়েছে। অপারেশনের নাম কি? অপারেশন এপিক ফিউরি। বেশ, অপারেশন এপিক ফিউরি নামে এটা করা হচ্ছে। আর বলাই বাহুল্য, ইসরায়েল তো সঙ্গে আছেই, ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এবং আমেরিকার অর্থনীতি তথা বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক জায়নিস্ট শক্তি, সে তো ইহুদি বা ইহুদি নীতি বলা যেতে পারে, জায়নিস্ট যেটা, জায়নিজম যেটা, এ বিষয়েও, হ্যাঁ, জায়নিজম সংক্রান্ত বিষয়ে জানতে বুঝতে, ইহুদিদের উত্থান এবং তাদের কিভাবে পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করার শক্তি অর্জন করলো তারা, এ বিষয়েও জানতে বুঝতে গ্রিগরি রাসপুটিন বইটি পড়ুন। তো এই আক্রমণ হয়েছে, কি হয়েছে, কোনো কারা মারা গেছে এখনো? খুব সাধারণ মানুষ মারা গেছে, 5 জন আমেরিকান সৈন্য নাকি মারা গেছে। আর বড় সবচেয়ে যেটা মর্মান্তিক, সেটা হলো একটি স্কুলে, এলিমেন্টারি স্কুলে
বাচ্চাদের স্কুল, সেখানে হামলায়, মার্কিনী হামলায় 165 জন পড়ুয়া মারা গেছে। ভাবতে পারেন? হ্যাঁ, অপারেশন এপিক ফিউরি। এবং প্রত্যাশা মতো ইরানের পাশেই যে বন্ধু বান্ধব, যেটা রাশিয়া, নেই। কেন নেই? চীন নেই, কেন নেই? আর সবচেয়ে বড় প্রশ্ন, খুব ইন্টারেস্টিং এটাই, যে ইরানে এখনো 20,000, 15 থেকে 20,000 ইহুদি বাস করে এবং তাদের জন্য রীতিমতো আইনের রক্ষা কবচ আছে। ইহুদিদের স্কুল আছে, বেশ কিছু স্কুল আছে, তারা সেখানে পড়াশোনা করে। শুধু ইহুদিদের জন্য স্কুল আগে, হ্যাঁ, যেমন আমাদের এখানে বিভিন্ন রকমের মাদ্রাসা আছে, তাই তো? যদিও মাদ্রাসার ডেফিনেশন এখন আগের মতো নেই। যাই হোক, প্রসঙ্গক্রমে বললাম, ইহুদিদের জন্য স্কুল আছে, তাদের সিনাগগ আছে, প্রার্থনা করার জন্য কেন্দ্র আছে বহু, এবং তারা নিজেদের মতো করে ধর্মাচরণ করতে পারেন, নিজেদের মতো পোশাক আশাক পরতে পারেন, সবই পারেন। তথ্য আছে, কত চাই, লিঙ্ক দিয়ে দেব ভিডিওর শেষে। তো এই ইহুদিদের কিন্তু ইরান কোনো ক্ষতি করেনি, তারা বহাল তবিয়তে আছে। প্রশ্ন যাচ্ছে না কেন? প্রশ্ন তো জাগে, এই প্রশ্ন করি বলেই তো আমি সব জানতা গামছাওয়ালা। তো ইরান কি করছে? ইসরায়েলে হামলা চালাচ্ছে, বেশ, তাতে করে অস্ত্র ব্যবসায় ওই এলাকায় খুব বেড়ে গেছে, জানেন তো? হ্যাঁ, অস্ত্রের শেয়ার লকহিড মার্টিন থেকে শুরু করে এই যে বড় বড় অস্ত্র ব্যবসায়ী, তাদের শেয়ার 40 থেকে 50% বেড়ে গেছে এই যুদ্ধের ফলে। কিন্তু মরছে সাধারণ মানুষ। সাধারণ আমেরিকানরা এই যুদ্ধের বিরুদ্ধে। তাতে কি, অস্ত্র ব্যবসায়ী বারবার বলেছি, জায়নিস্ট শক্তির সবচেয়ে বেশি বিনিয়োগ কিসে? স্বাস্থ্যে, ভ্যাকসিনে, ড্রাগে, আর কিসে? পেট্রোলিয়ামে, খনিজে, আর কিসে? অস্ত্রশস্ত্র, ওয়েপন্স। তো এগুলো চললেই তো ওরা টিকে থাকে, বাকি চলে যাক, তো সেগুলোকে তো বাড়াতে হবে, তাই তো? তো এই ব্যাপার আর কি। আসছি, সে এই অস্ত্র টস্ত্র ব্যবসা কত কি হলো, সেই খবরগুলো তো আপনাদের দেবই। শুধু লকহিড মার্টিন নয়, আরো একটি বড় সংস্থা, তাদের শেয়ার দরও ঊর্ধ্বগামী, উপরে উঠছে তো উঠছেই। আর সাধারণ মানুষের জীবনযাপন খুব খারাপ অবস্থা আমেরিকাতেও। তো সেটা তো এখানে বলা যাবে না, দীর্ঘ সময় লাগবে, এখানে বলা যাবে না। তো এক কথায়, আমাদের দেশে যেমন অবস্থা, বুঝতেই পারছেন, ওখানেও সাধারণ মানুষের অবস্থা খুব একটা ভালো নয়, এখন খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। তো এবার আসুন, যে এই ইরানে আমেরিকা আক্রমণ করলো কেন হঠাৎ করে? হঠাৎ নয়, সংঘাত তো চলছিলই বেশ, কিন্তু এইরকম সরাসরি আক্রমণ কেন? এক কথায় তেল, পেট্রোলিয়াম, যে কারণে ভেনেজুয়েলার যেটা সরকারি নিয়ন্ত্রণে ছিল খনি পেট্রোলিয়াম, সেটা এখন আমেরিকার দখলে, আমেরিকার কোম্পানির দখলে, কর্পোরেটের দখলে। কিন্তু ভেনেজুয়েলার মাদুরো, তিনি সেটা অস্বীকার করতে চাননি, মাথা মতো করতে চাননি। তো তার পরিণতি কি হয়েছে আমরা জানি, ভেনেজুয়েলা এখন আমেরিকার খপ্পরে, তাই তো? সেটা আমরা জানি। তো এটা হবেই, আমি জানতাম, বলছিলাম তেলের দিকে এখন আমেরিকার নজর, কারণ আসল ব্যাপার হলো খনিজ তেল। যতই ব্যাটারির গল্প হোক না কেন, ব্যাটারি গাড়ি, অমুক গাড়ি, তমুক গাড়ি, ওটা মুরগিদের জন্য, গিনিপিগদের জন্য, পরিবেশ দূষণ, অমুক তমুক, তাই না? তো ব্যাটারিগুলো কিসে চার্জ হবে বলুন দেখি? কিসে চার্জ হবে ব্যাটারির গাড়িটা? বিদ্যুৎ কোথা থেকে আসবে? সেই তো তাপ বিদ্যুৎ, থার্মাল পাওয়ার, কয়লা, ফসিল ফুয়েল। তাই পেট্রোল এখনো মহার ক্ষোভ। আর এই কারণেই ভেনেজুয়েলা, এই কারণেই সৌদি আরবের ওপর ওরা প্রথম থেকেই 1940-এর দশক থেকেই সৌদির উপর দখলদারি, কুয়েতের ওপর দখলদারি, সমস্ত মধ্যপ্রাচ্যের যত তেল দেশ আছে,
এমন কোনো দেশ নেই যেখানে প্রায় মার্কিন ঘাঁটি নেই এবং যেখানে মার্কিন খবরদারি নেই। এসব নিয়েই তথ্যপূর্ণ এই যে পরের বইটি বললাম, 9/11 থেকে শুরু করে, কোল্ড ওয়ার থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রে কিভাবে আমেরিকা, সিয়া, ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা মোসাদ, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিয়া কিভাবে হামলা চালিয়ে নেতাদের হত্যা করেছে। সাধারণ মানুষ বুঝতেই পারেনি, সাধারণ মানুষ ভেবেছে যে টেরোরিস্টরা মারছে, অমুক মারছে, তমুক মারছে। সেই সব তথ্য সহ তুলে আনছি। যাই হোক, তো আসুন এই ব্যাপারটা বুঝতে গেলে, এই তেলের ব্যাপারটা বুঝতে গেলে, মোদ্দা কথা তেল, সেটাকে বুঝতে গেলে একটু আমাদের পিছিয়ে যেতে হবে। 1951 সালে 28শে এপ্রিল গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ইরানে ক্ষমতায় আসেন মোহাম্মদ মোসাদ্দেক। তাকে নিয়ে লিখেছি আমি, আজকে ফেসবুকে কিছু অংশ দিয়েছি। তিনি ক্ষমতায় এসেই ইরানের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিকে জাতীয়করণ করেন, ন্যাশনালাইজ করেন, অর্থাৎ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসেন, সরকারের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন। কোনো প্রাইভেট ব্যাপার ট্যাপার থাকবে না, বেসরকারি মালিকানার গল্পই থাকবে না। যেমন করে ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পরপরই প্রায় আমাদের ব্যাংকগুলোকে জাতীয়করণ করেন, ন্যাশনালাইজ করেন। আর জাতীয়করণ করলেই যখন কোনো কিছুকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে, সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এলেই, বেসরকারি হাত থেকে তুলে নিলেই জায়নিস্টরা খেপে যায়, কারণ তারা বেসরকারীকরণের পক্ষে, নইলে বিলিয়নিয়ার কি করে উৎপন্ন হবে, কি করে ভোগ করা যাবে। তাই বেসরকারীকরণের পক্ষেই জায়নিস্টরা প্রথম থেকেই। সরকারি উদ্যোগ দেখলেই, সরকারি বিনিয়োগ দেখলেই তারা খেপে যান, তাদের মাথা গরম হয়ে যায়। তো মোহাম্মদ মোসাদ্দেক 1951 ওরকম সময়ই ইরানের তেলকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তারপরে কি হয়? তারপরে আমেরিকা খেপে যায় এবং অভ্যুত্থান ঘটিয়ে, যে কায়দায় বাংলাদেশে অভ্যুত্থান ঘটানো হলো আর কি, ফান্ডিং করলে সবই হয়, আর তৃতীয় বিশ্বে একটু সহজে হয়, তাকে সরিয়ে দেওয়া হলো, মানে ক্ষমতাচ্যুত করা হলো, করে তাকে মানে তার নিজের, তার দেশ, একটা ইরানেরই একটি শহরে তাকে গৃহবন্দী করে রাখা হলো, নির্মমভাবে অত্যাচার করা হলো। ওই যে তেল শিল্পকে জাতীয়করণ করেছিলেন এবং সমস্ত কিছুকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। তো নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে সরে যেতে হলো এবং তার মৃত্যুর কবর পর্যন্ত কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। কবর তার বাড়ির মধ্যে যেখানে থাকতেন সেখানেই তাকে কবর দেওয়া হয়। তার বদলে কাকে নিয়ে আসা হলো? মোহাম্মদ রেজা শাহ পাহ্লভি। তিনি কিন্তু আমেরিকার ইচ্ছেতেই, আমেরিকার দালাল হিসেবেই কিন্তু ইরানের ক্ষমতায় বসেন, জায়নিস্ট দালাল। এবং তিনিই কিন্তু অভ্যুত্থানে সরাসরি ভূমিকা নেন এবং মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করেন। আমেরিকা ভেবেছিল বেশ এবার তাহলে মনের মতো করে চলবে, ইরানের তেলটা এবার আমেরিকার হাতে টাতে যাবে। সৌদির তো আগেই চলে এসেছে, কুয়েত চলে এসেছে, কুয়েত থেকে এরা তো এসেই গেছে, বাকি তো ইরান। কিন্তু সমস্যা কি, এই পাহলভি, যিনি মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে ক্ষমতায় এলেন, আমেরিকার পুতুল হিসেবে এসেছিলেন, তিনিও কিন্তু আবার বেঁকে বসলেন। ওই যে স্বাভাবিকভাবেই ভালো মন্দ মিশিয়ে তো মানুষ, তিনি ক্ষমতা চেয়েছিলেন, তিনি ভাবলেন ঠিক আছে, ক্ষমতা যখন এসেছি দেশটাকে একটু গড়ি। তিনি কিন্তু জাতীয়করণ পলিসি চালিয়ে গেলেন, বরং আরো অনেক ক্ষেত্রকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে এলেন। কৃষকদের জমি বন্টন করলেন, দেশীয় ব্যবসায়ীদের সুরক্ষা দিলেন,
বিদেশি ব্যবসায়ীদের তুলনায় দেশি ব্যবসায়ীরা যাতে করে বেশি সুবিধাজনক শর্তে ঋণ পায় সেই ব্যবস্থা করলেন। এইভাবে ইরান একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো। আগে হ্যাঁ, সেই সময় সমগ্র বিশ্বে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে ইরান চলে গেল তার এই নীতির ফলে, রাষ্ট্রীয়করণের নীতির ফলে, জাতীয়করণের নীতির ফলে চলে গেল। এবং ইরানের সেনাবাহিনী তখন পঞ্চম বৃহত্তম সশস্ত্র বাহিনী হিসেবে পৌঁছে গেল বিশ্বের দরবারে। হ্যাঁ, এইভাবে 1950 থেকে ওরকম 51, তার মানে 52, হ্যাঁ, তারপর থেকে তো তিনি এলেন পাহলভি মোসাদ্দেকের পরে। তো 78 পর্যন্ত তিনি ঠিকঠাকই চলছিলেন, আমেরিকা তাকে ঘাঁটায়নি। তার এই নীতির ফলেও তিনি বেসরকারীকরণ করেননি, সরকারিভাবেই সব চালাচ্ছিলেন। বরং ইরানের সেই মানে পারস্য মানে তো ইরান, মহাবীর সাইরাস তাকে প্রতীক করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই সময় ইরানের পার ক্যাপিটা ইনকাম কয়েক গুণ বেড়ে যায় এই পলিসির ফলে। কিন্তু সমস্যা হলো কোথায়? সমস্যা হলো যখন ইরাকে সাদ্দাম হোসেনের উত্থান হলো। সাদ্দাম আগে ছিলেন ইরাকে, একনায়ক হয়ে ওঠেননি, ভাইস প্রেসিডেন্ট হিসেবেই ছিলেন। কিন্তু তিনি যখন ক্ষমতাশালী হতে শুরু করলেন আস্তে আস্তে, বাথ পার্টি, তখন বাথ পার্টি মানে সমাজতান্ত্রিক দল, মানে ইসলামী সমাজতন্ত্রের কথাই বলে বাথ পার্টি। আগে হ্যাঁ, গাদ্দাফি ওই বাথ পার্টির প্রধান নেতা ছিলেন আফ্রিকাতে। তো সাদ্দাম হোসেনও বাথ পার্টির নেতা। তিনি ক্ষমতায় আসার প্রস্তুতি নিলেন, তিনি শক্তিশালী হতে শুরু করলেন। এবার আমেরিকা দেখলো মহাবিপদ। ইরানের পাহলভি, মোহাম্মদ রেজা শাহ পাহলভি, তিনি না হয় ঠিক আছে, আমেরিকায় তাকে বসিয়েছে, কিন্তু সাদ্দাম তো মনে হচ্ছে না কারো কথা শুনবে। এ তো বাথ পার্টি, আর বাথ পার্টি মানে ভয়ঙ্কর, সেটা ওরা জানে। বাথ পার্টির দর্শন ফিলসফি নিয়ে পরবর্তী গ্রন্থে আলোচনা করছি। জানা উচিত আমাদের কেন বাথ পার্টিকে আমেরিকা এত ভয় পায়। দ্বিতীয় খণ্ডেও চক্রবুহের দিনরাত্রিতেও কিন্তু এই বিষয়গুলো এসেছে। এই বইটির কথা বলতে ভুলে গেছি, খুব গুরুত্বপূর্ণ বই, কিভাবে সন্ত্রাসবাদকে ওরা প্রমোট করে, বাস্তব তথ্যধর্মী বই। তো যাই হোক, তো এবার সাদ্দামকে ওরা ট্যাকল করতে চাইল কিভাবে। এদিকে দেখা যাচ্ছে পাহলভি, ইরানের সেই সময়কার শাসক রেজা শাহ পাহলভি, ইরানের শাহ বলা হয় যাকে, তিনি কিন্তু সেকুলার ছিলেন। তিনি আর্থসামাজিক উন্নয়ন ধর্মকে দূরে সরিয়েই করেছিলেন, ধর্মকে পাত্তা দেননি তিনি। ব্যক্তিগতভাবে ধর্ম পালন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মীয় পুলিশ ইত্যাদি ইত্যাদি, যেটা ইরানে হয়েছে পরে, আগে হ্যাঁ, নীতি পুলিশ, এসবের গল্প ছিল না। তো সেই ক্ষেত্রে সাদ্দামের সঙ্গে তার ব্যাপক মিল, দুজনেই অর্থনীতি ব্যাপারটা বুঝেছিলেন। তো এবার সাদ্দামকে দমন করতে গেলে এমন কাউকে চাই যেখানে ধর্মীয় সংঘাত গড়ে তুলতে হবে, যেটা পাহলভিকে দিয়ে হবে না। তাই কি করা হলো, পাহলভির ধর্মনিরপেক্ষ নীতির কারণে ইরানে উলেমা আয়াতুল্লাহরা খেপে গিয়েছিল, কারণ তারা তো আবার এই গোঁড়া। তারা চাইছিল পাহলভিকে উৎখাত করে তারাই ক্ষমতা দখল করবে, কিন্তু সেটা তো সম্ভব ছিল না। তখন আমেরিকা কি করলো, সাদ্দাম যেহেতু সুন্নি ছিল, সেটাকে প্রচার করতে শুরু করলো, সাদ্দাম হোসেন সুন্নি সুন্নি সুন্নি। আর ইরাকে প্রায় সেই সময় 60% মানুষ শিয়া ছিলেন, আর সাদ্দাম সুন্নি। এরপরে কি হলো, কুর্দিস্তান বলে একটি জায়গা আছে, ইরানেরই অংশ,
ইরাকের অংশ সেখানে বিক্ষোভ বাদিয়ে দেওয়া হলো ফান্ডিং করে, এবং প্রচার করা হলো ব্যাপকভাবে যে সাদ্দাম সেখানে অত্যাচার করছেন। কিন্তু আসলে সেখানে আমেরিকায় এবং ইসরায়েলি সেই মদতগুলো দিয়ে চলেছে, তথ্য আছে। এবার সাদ্দাম হোসেন সুন্নি, এবার ইরানে যদি শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তাহলে শিয়া সুন্নির লড়াই বাদিয়ে দেওয়া যাবে, এটা খুব মানুষ সহজে বিশ্বাস করবে। অর্থনীতিতে আসল উদ্দেশ্যটা সবাই হারিয়ে যাবে, আসল ব্যাপার খেলাটা কি হলো সেটা কেউ বুঝবে না। ওই যে শিয়া সুন্নির গন্ডগোল আছে, আপনারা জানেন, অতীত ইতিহাস শিয়া সুন্নি। ব্যাস, তাহলে কি হলো, সেখানে প্রমোট করা হলো ইসলামিক রেভলিউশন, ফান্ডিং করে রীতিমতো। অগ্রণী ভূমিকা ইসরায়েল এবং আমেরিকা ছাড়া তো ইসরায়েলের অস্তিত্বই থাকে না, আপনারা জানেন। ইসরায়েলের প্রতিষ্ঠায় আমেরিকা করেছে 1948 সালে। তারপরে কি হলো, বিক্ষোভ শুরু হয়ে গেল ইরানে। পাহলাভি পালিয়ে গেলেন, চলে গেলেন। তিনি অবশ্য বলেন যে আমি থাকলে তো অনেক মানুষ মরবে, কয়েকশো মারা গেছে ইতিমধ্যেই, তাই আমি ক্ষমতা ছেড়ে দিলাম। যাই হোক, উপায় ছিল না তার। তাহলে এরপরে ক্ষমতায় কে এলেন? শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি কোথায় ছিলেন? তিনি ইরানেই ছিলেন কি? ইরানের নাগরিক, অথচ ইরানে ছিলেন না। পাহলভি মানে তার আগেকার শাসক, যাকে তিনি উৎখাত করলেন, তাকে তিনি এই ধর্মীয় কারণেই, ধর্মীয় উগ্রতা এসব কারণেই তাকে নির্বাসন দিয়েছিলেন। সেই সময় সেই রুহুল্লাহ খোমেনিকে ইসরায়েল এবং আমেরিকায় তাদের লোকজনকে দিয়ে, গোয়েন্দা দিয়ে, মোসাদ সিআইকে দিয়ে তুরস্কে নিয়ে যায়। সেখানেই তিনি ছিলেন। তারপরে সেখান থেকে তিনি কোথায় যান? ইরাকে চলে যান, এবং ইরাকে গিয়ে কাজকর্ম করতে থাকেন আর কি। নাজাফে ওই যে কুর্দদেরকে হাওয়া দেওয়া সুন্নি সাদ্দামের বিরুদ্ধে, এই ব্যাপারটা সাদ্দাম জেনে যান। সাদ্দাম 1978 সালে তাকে ইরাক থেকে বের করে দেন। 78 সালেই বের করে দেন, জুলাই মাসে সম্ভবত। তারপর তিনি কোথায় যান? তার কিন্তু কিছুই হচ্ছে না। কোথায় যান? তারপরে ফ্রান্সে যান। ফ্রান্সের একটি ভিলাতে, সব তথ্য থাকছে বইতে, 4 মাস কাটান। সাধারণ বাড়ি নয়, ভিলা। ভিলা মানে বোঝেন তো, ম্যানশন মানে রাজপ্রাসাদ। কে থাকতে দেয় তাদেরকে সেখানে? হঠাৎ করে একটা মানুষ ফ্রান্সে চলে গেল, ভিলায় থাকতে শুরু করলো, কি জন্য? মনে পড়ছে মোহাম্মদ ইউনুস, বাংলাদেশে তথাকথিত বিপ্লব উত্থানের পরে তাকেও ফ্রান্স থেকে উড়িয়ে আনা হয়েছিল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, সুইজারল্যান্ড তো দাভোসের যত সম্মেলন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যত সম্মেলন, সব দাভোসেই হয়, জানেন তো। এই দেশগুলোকে খেয়াল রাখবেন, খুব ইন্টারেস্টিং। যাই হোক, তো সেখান থেকে তিনি ফিরলেন, ফিরে ইরানের সুপ্রিম ধর্মগুরু হলেন। তারপর কি হলো? কেন ইরান ইরাক যুদ্ধ হলো? ওই যে কারণে সাদ্দামের বিরুদ্ধেই তো ইরানকে তৈরি করা হচ্ছিল, যেটা মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যাই হোক, তিনি ওইটা পারতেন না। তিনি তো সেকুলার ছিলেন, তাকে দিয়ে এটা হতো না। শিয়া সুন্নির গল্পটা তো আনতে হবে। শিয়া রাষ্ট্র হয়ে গেল, অন্তত পোশাকে আসা কি শিয়া রাষ্ট্র, মোড়ক, ঘোমটায় শিয়া। ঘোমটাটা আমরা আজকাল খুব দেখি, বাইরে কি দেখা যাচ্ছে, ভেতরে খেলাটা ধরতে পারি না। শুরু হয়ে গেল যুদ্ধ একেবারে 1979-তে। রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় এলেন ইসলামিক রেভলিউশনের পরে, মানে শিয়া রেভলিউশন। 1980 সেপ্টেম্বরে যুদ্ধ লেগে গেল। 8 বছর ধরে যুদ্ধ চললো, এবং এই যুদ্ধে অস্ত্রকে জোগালো বলুন দেখি, অবাক হয়ে যাবেন।
জিওপলিটিক কাকে বলে, অবাক হয়ে যাবেন। এই রুহুল্লাহ খোমেনি, ধর্মগুরু, মানে এই যে বর্তমানে যিনি নাকি মারা গেছেন, আয়াতুল্লাহ আলী খোমেনির পিতা, মানে আগেকার আর কি, যাই হোক, হ্যাঁ পিতাই তো বটে। তো তো তিনি ক্ষমতায় এসেই 1979-তেই ইসরায়েলকে কি বলে সম্বোধন করা শুরু করেন? লিটল সেটান, শয়তান, ইসরায়েল শয়তান, ছোট্ট শয়তান, লিটল সেটান। দেখবেন ইরান অফিসিয়ালি বিভিন্ন ঘোষণা দেয়, তার মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলকে পৃথিবীর ম্যাপ থেকে একেবারে গুঁড়িয়ে দেবে, ইসরায়েল থাকবেই না, জায়নিস্ট স্টেট ইসরায়েল থাকবেই না, মানে জায়নিস্ট শুধু শুধু ইসরায়েল জানো, আরো কেউ জায়নিস্ট নেই আর কি, ব্যাপারটা এইরকম। এরপরে হুঙ্কার টুঙ্কার দেন। সেই ইসরায়েল সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র তাকে দিতে থাকে। ভাবতে পারেন, সাদ্দাম হোসেন তো মুসলমান, সুন্নি হন কেন, মুসলমান তো, বেশ। আর ইরাকও শিয়া হোক কিন্তু মুসলমান, সরি ইরান শিয়া হোক না কেন, মুসলমান তো। কিন্তু অস্ত্র তাকে কে দিল? সব তথ্য আছে, কোথায় যাবেন? হ্যাঁ, তথ্য ছাড়া কথা বলি না। বিশ্লেষণটা অবশ্যই আগে লাগে, তারপরে তো তথ্য। তথ্য তো সাজানোর জন্য লাগে, আগে লাগে প্রজ্ঞা, বিশ্লেষণ, প্রশ্ন জায়গা, তারপরই তো তথ্যের গল্প। তারপর হ্যাঁ, 8 বছর ধরে যুদ্ধ হলো, ইসরায়েল এবং আমেরিকা ইরানকে অস্ত্র জুগিয়ে গেল শক্তিশালী সাদ্দাম হোসেনকে পরাজিত করবার জন্য, কিন্তু সাদ্দাম হোসেনও তো যে সে বস্তু নন। তার ফলে কোনো নিষ্পত্তি হলো না, উভয় পক্ষই দুর্বল হলো, কারণ 5 লক্ষ মানুষ মারা যায় ইরান ইরাক যুদ্ধে। ভাবতে পারেন, 1980 থেকে 1988 পর্যন্ত চলা 8 বছরের যুদ্ধে 5 লক্ষ মানুষ মারা যায়, সবই সাধারণ মানুষ, কোনো বিলিয়নিয়ার মরেনি। ডিপপুলেশন হলো, প্লাস এই যুদ্ধের ফলে কি হলো? সাদ্দাম হোসেন দুর্বল হয়ে গেলেন। আচ্ছা, আর কি হলো? উপমহাদেশে অস্ত্র ব্যবসাটা ভালো হলো, অস্ত্র বিক্রি, এখন যেমন অস্ত্র বিক্রিটা আবার জমে উঠেছে, ওই যে যুদ্ধ চলছে, যুদ্ধ হলেই অস্ত্র বিক্রি করে, জনগণকে নেতারা বোঝায় এই যে যুদ্ধ লাগছে, যদি আমার দেশে আক্রমণ হয় তো আমরা কি করে আপনাদের বাঁচাবো, তাই অস্ত্র কিনতে হবে। এই যুদ্ধটা এই কারণেও একটা কারণ, এই যে হচ্ছে এখন। বেশ বেশ ভালো কথা, যুদ্ধ হলো, কিন্তু সাদ্দাম হোসেন থেকে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলেন না। কাল পর শুরু হয়ে গেল, ওই যে কুয়েতে আমেরিকার ঘাঁটি ওড়ানোর জন্য সাদ্দাম হোসেন বুঝতে পারলেন যে আশপাশে তাকে যেভাবে ঘিরে ধরেছে, ইরান ঘিরে ধরেছে, আমেরিকার দালাল ইরান, ইসরায়েলের দালাল ইরান। ভাবতে পারেন, ইহুদি রাষ্ট্রের কাছ থেকে অস্ত্র নিয়ে মুসলমান রাষ্ট্রকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা। তো ইরানে এখন যা হচ্ছে সেটাই তো স্বাভাবিক, কাজ মিটে গেছে তো। তারপর কি হলো? গালফ ওয়ার, একটির পর একটি গালফ ওয়ার, জর্জ ডব্লিউ বুশ, তাই তো, হতেই লাগলো, বিল ক্লিন্টন, হতেই লাগলো গালফ ওয়ার। সাদ্দাম হোসেন শেষ পর্যন্ত কি করবেন? পরাজিত হলেন। কোন রকম ইউএনও না মেনে ইরাককে আক্রমণ করা হলো, মিথ্যে দোষ দিয়ে সাদ্দাম হোসেন নাকি পারমাণবিক অস্ত্র রাখছেন। যাই হোক, বাকিটা আপনারা জানেন, বিস্তারিত আলোচনা রয়েছে বইপত্রে, এই পরের বইও থাকবে, এগুলো জানা বিষয়। তাহলে কি হলো? সাদ্দাম হোসেনকে ধরে ফেলা হলো এবং তাকে বিচারের নাম করে ফাঁসিতে ঝোলানো হলো। আমেরিকার সবচেয়ে বড় শত্রু, অর্থনৈতিক দিক থেকে বড় শত্রু, কারণ সাদ্দাম হোসেন ব্যাংকিং ব্যবস্থা করতে চেয়েছিলেন, সেদিকে উদ্যোগী হচ্ছিলেন, গদ্দাফিও তাই চেয়েছিলেন। এদের নিয়ে চক্রবের দিন রাত্রিতে লিখেছি, গদ্দাফিকে তো পরে শেষ করা হলো, আগে সাদ্দামকে শেষ করা হলো, কারণ জায়নিস্টরা ভয় পায়, কেউ যদি মুদ্রা ব্যবস্থা চালু করতে চায়, ব্যাংকিং ব্যবস্থা চালু করতে চায়, আর জায়নিস্টরা সবচেয়ে বেশি ভয় পায়। যে কারণে নেতাজিকে ওরা ভয় পেয়েছিল, ওই যে নেতাজি আজাদ হিন্দ ব্যাংক গঠন করেছিলেন, ব্যাংকিং ব্যবস্থা।
বীজ বপন করেছিলেন, ওরা রিস্ক নিতে চায়নি। বেশ, সাদ্দাম হোসেন শেষ। সাদ্দাম হোসেন শেষ হয়ে গেল। এবার ইরান তো থেকে গেল, স্বাভাবিক, ইরান তো থাকবেই, কিন্তু ওই বাইরে থেকে আমেরিকা দূতাবাস ইরানে নেই, সব চলতে থাকলো। ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা চলতে থাকলো, অব্যাহত থাকলো, হুঙ্কার চলতে থাকলো। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এত কিছুর পরেও ইরানের তেল কিন্তু বেসরকারীকরণ হলো না। সে অর্থে তেল শিল্প কিন্তু ইরানের হাতেই থাকলো, রাষ্ট্রের হাতেই থাকলো। একটা মহা সমস্যা। কেন এটা হলো? রুহুল্লাহ খোমেনি মারা গেলেন 1979 এরকম সময়, না 89 খ্রিস্টাব্দে রুহুল্লাহ খোমেনি মারা গেলেন। তারপরে উত্তরাধিকারী হলেন আয়াতুল্লাহ আলী খোমেনি। তিনি নাকি মারা গেছেন যুদ্ধে বলা হচ্ছে, যাই হোক। তারপরে কি হলো? তারপরেও কিন্তু ইরান তো তেলের জায়গা, বুঝতেই পারছেন। তো একসময় ইরান ইসরায়েলকে তেল দিয়েছে প্রচুর, মোহাম্মদ শাহ রেজা পাল্লাবির সময়, এবং ইসরায়েলও সাহায্য করেছে ইরানকে। আর এই ক্ষেত্রেও তো সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইসরায়েল ইরানকে সাহায্য করলো ব্যাপক অস্ত্রশস্ত্র দিয়ে, গোপনে গোপনে সব যোগাযোগ ছিল। কিন্তু ওই যে তেলটা ঠিক এখনো বেসরকারি হাতে গেল না, এখানেই সমস্যা। এখানেই চাপ বাড়তে লাগলো। ওই যেটা মোহাম্মদ রেজা শাহ পাহলভি চালু করে গিয়েছিলেন 1951 সালে, ওরকম সময়ে তেলকে জাতীয়করণ করা, জাতীয় সম্পত্তি, ওটাই তো আসল সম্পদ, প্রাকৃতিক সম্পদ ওই দেশে। তো সেটা ইরান মোটামুটি চালিয়ে গেল। এবং দেখা যাচ্ছে যে 2001 সাল থেকে বেসরকারীকরণের নীতি ওই সময় চালু করলেও সেই অর্থে বেসরকারীকরণ হয়নি। প্রোডাকশন থেকে শুরু করে এক্সপ্লোরেশন, যেটা মূল ব্যাপার, অর্থাৎ কোথায় তেল আছে সেটাকে এক্সপ্লোর করা এবং সেটা প্রডিউস করা, এই দুটো মূল কাজই সরকারি নিয়ন্ত্রণেই ছিল, মানে আছে। এটা আমেরিকার পছন্দ হলো না, স্বাভাবিক। আমেরিকা সবসময় বেসরকারীকরণ চায়, মানে জ্বালানি শক্তি সবসময় বেসরকারীকরণ চায়। তো আমেরিকার তেল কর্পোরেশন গুলো, অয়েল কর্পোরেশন গুলো বসে বসে জাল দেবে। তারা ভেনেজুয়েলায় ঢুকে পড়েছে, ইরানে ঢুকতে পারছে না। তাই তো ওই যে বললাম, শুরুতে ক্ষমতায় পুতুল হিসেবে বসলেও ভেতরে ভেতরে একটা ইচ্ছে থাকে, তো আমি ক্ষমতাতেই থাকবো, আমি রাজাই থাকবো, এটা থাকে, এটা তৈরি হয়। কেউ কেউ ডাইরেক্ট পাঁচাটা দালাল হয়ে যায়, কেউ কেউ একটু লড়াই করে, এই একটা ফ্যাক্টর হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, এইটা যে লড়াই হচ্ছে, এটা কি সত্যিকারের লড়াই? আমার মনে হচ্ছে না, এটা গট আপ বলে মনে হচ্ছে। কেন? প্রথমত, এই যুদ্ধে নাকি আলী খোমেনির মৃত্যু হয়েছে, তার কোনো বডি নেই, লাদেনেরও বডি পাওয়া যায়নি। লাদেন যে এখনো বেঁচে আছে প্রোটেকশনে, হিটলার যেভাবে বেঁচে ছিলেন, হিটলারেরও মৃত্যু হয়নি, ওটা বডি ডাবল ছিল। এটা নিয়েও পরবর্তী বইতে তথ্য সহ লেখা থাকছে। এমন এমন লোকজন পাবেন সেখানে, দেখলে চমকে যাবে, না এটাই তো হিটলার, আসলে হিটলার নয়, বডি ডাবল। তো সেই তাকেই হিটলার বলে চালিয়ে দেওয়া হলো। তো এক্ষেত্রেও, লাদেনের ক্ষেত্রেও তাই, তার ডেড বডি কেউ দেখেনি, তাকে নাকি সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে পাথর টাথর বেঁধে, ব্যাস হয়ে গেল। এক্ষেত্রেও বডি ফডি আমরা দেখতে পাইনি, পেলেও সেটা আসল বডি হবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু দেখুন, মজার কথা এই, তার মৃত্যুর অফিসিয়াল কোনো কিন্তু নেই, এগুলো সব হাওয়ায় হাওয়ায় খবর ছড়াচ্ছে। কেউ বলছে তার দাঁতের মধ্যে চিপ বসিয়ে দিয়ে এসেছিল মোসাদ, মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ,
তারা নাকি ট্রাফিক সমস্ত কিছু হ্যাক ফ্যাক করে বিভিন্ন অ্যাপস, সরকারি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ অ্যাপস, তথ্য এগুলোকে হ্যাক করে এবং দাঁতের ডাক্তার সেজে, ডেন্টিস্ট সেজে নাকি এই খোমেনির ঘনিষ্ঠদের দাঁতের দেখভাল করতে গিয়ে নাকি চিপ ঢুকিয়ে দিয়েছে, এরকম অনেক রকমের তথ্য গুজব ছড়াচ্ছে। কিন্তু খোমেনির মৃতদেহ কেউ দেখেনি। অথচ উত্তরাধিকারী কে হবে? মোস্তাবা খোমেনি। হ্যাঁ, মোস্তাবা খোমেনি তারই সন্তান সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, তারই সন্তান। তিনি পরবর্তী সুপ্রিম লিডার হওয়ার পথে, এখনো যা খবর আছে। হ্যাঁ, আরেকটি বিষয় আমি একটু ভুল বলেছিলাম আগে, সেটা হলো এই ইরানের প্রথম সুপ্রিম লিডার 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তারপরে যিনি হয়েছিলেন, অর্থাৎ এই যে আয়াতুল্লাহ আলী খোমেনি, তিনি তার ছেলে ছিলেন না, শক্তিশালী একজন ক্লারিক, শিয়া ক্লারিক ছিলেন, ধর্মগুরু, সন্তান নয়, যোগ্য হিসেবেই তিনি উত্তরাধিকার হয়েছিল, সুপ্রিম লিডার হয়েছিলেন। কিন্তু এখন যিনি হচ্ছেন, হওয়ার কথা চলছে, মোস্তাবা খোমেনি, তিনি আলী খোমেনিরই সন্তান। খুব ইন্টারেস্টিং না? বাবা মরে গেছে, হতেই পারে বাবার পরে ছেলে হবে, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু বাবার মৃতদেহ কোথায়, ডেড বডি কোথায়, সে ব্যাপারে তিনি উচ্চবাচ্য করছেন। এত বড় একজন নেতা, ধর্মগুরু, সুপ্রিম লিডার, তার মৃত্যু, তার ডেড বডি নিয়ে তো একটা বড় শোভাযাত্রা, শোক মিছিল হওয়ার কথা ছিল। তারপরে কিছু দেখেছেন? আমি তো দেখিনি, প্রশ্ন যাচ্ছে না। তিনি পরবর্তী সুপ্রিম লিডার হওয়ার জন্য তৈরি হচ্ছেন, খবরও তাই বলছে। কিন্তু পিতা কোথায়, পিতার মৃতদেহ কোথায়, কিভাবে তিনি মারা গেলেন, জানাজা হবে কিনা, এইসব নিয়ে কোনো প্রশ্ন তো তার মধ্যে আমি দেখছি না। তাহলে কি হতে পারে? তিনি কি সত্যি মারা গেছেন, না তাকে কোথাও নেগোসিয়েশন করে, যেমন হাসিনাকে ভারত, উপায় নেই, আমরা জেনেই যেতাম বলে আমাদের জানানো হয়েছে, বেশ, উপায় নেই, তো তাকেও অন্য কোনো জায়গায়, কোনো সেফ শেল্টারে রেখে দেওয়া হয়েছে, যেহেতু তিনি তার সন্তান আছে, অসুবিধে কি আছে? বাবা সন্তানের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একবার যুদ্ধ ব্যাপারটা তো দেখাতে হবে। যুদ্ধ না হলে, এই যে পরে আমি তথ্য দিচ্ছি, পড়ে শোনাবো, লকহিড মার্টিনের মতো যে অস্ত্র ব্যবসায়ী, তাদের শেয়ার 40% বাড়লো কি করে? গোটা মধ্যপ্রাচ্যে এখন অস্ত্র কেনার হিড়িক পড়ে গেছে। তো যুদ্ধ একটা হতেই হতো, যুদ্ধটা লোক দেখানো করতেই হতো। আর যুদ্ধ করলে কোনো ক্ষতি নেই, সাধারণ মানুষ মরে। কোনো বিলিয়নিয়ার, শিল্পপতি যুদ্ধে মরে না, মরে কি? মরে না। তবে হ্যাঁ, সেই রকম যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে সাদ্দাম হোসেনকে মরতে হয়, গদ্দাফিকে মরতে হয়। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকলে, কন্ট্রোলড অপোজিশন থাকলে মরতে হয় না, বেঁচে থাকা যায়, আন্ডারস্ট্যান্ডিং করে বেঁচে থাকা যায়। তো এইরকম একটা যুদ্ধ হচ্ছে, অথচ বড়তর নেতা ইরানের কেউ মরল না, এরকম দেখায় না। তাই এরকম মরার একটা খবর দিতে হবে, অবশ্যই দিল। কিন্তু সাধারণ মানুষ তো প্রশ্ন করবে না, ডেড বডিটা কোথায়? লাদেনের বেলাতেও প্রশ্ন করেনি। সাধারণ মানুষ বলবে, এই খোমেনি মারা গেছে, ঠিক হয়েছে। কেউ বলবে ঠিক হয়েছে, কেউ বলবে হায় হায়, প্রশ্ন কেউ করবে না, বেশ, মিটে গেল। যুদ্ধটা হলো, সাধারণ মানুষ বলল, এই যে 165 জন পড়ুয়া মরল, সবই সাধারণ, হিন্দুই হোক আর মুসলমানই হোক আর ইহুদি হোক, সাধারণ মানুষ, গরিব, সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ, অসুবিধে কি? তাই তো। তো এরপরে কি হবে? ওরা একটা সুন্নি আইডিয়াল ইসলামিক রাষ্ট্র বানিয়ে রেখে দিয়েছে, আফগানিস্তান। সেখান থেকে আমেরিকা ইচ্ছে করেই চলে আসে। তালিবানরা আবার আমেরিকাকে তাড়িয়ে ক্ষমতা দখল করেছিল, মনে আছে? সেরকম দেখানো হয়েছিল। অত তালিবান আমেরিকাকে তাড়িয়ে দিল, আর তারা বিশ্বাস করলেন?
তালিবানদের আমেরিকায় একসময় প্রমোট করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, লাদেনকে ওরাই প্রমোট করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। জিওপলিটিকটা বুঝুন। তাহলে একখানা শিয়া মানে সুন্নি রাষ্ট্র মুসলমানরা কেমন হয় বোঝানোর জন্য, ওটা আসলে ইসলামিক রাষ্ট্র নয়। একটা ইসলামিক রাষ্ট্র দেখান যেখানে সুদহীন অর্থনীতি আছে, ইসলামী আদর্শে অর্থনীতি চলছে, দেখান আমাকে। আমি সেখানে নাগরিকত্ব নেওয়ার জন্য গভীর রাতে মানে কাঁদুনি, মানে কেঁদে কেটে পড়বো যে আমাকে নাগরিক বানিয়ে নিন, আমি এরকম একটা দেশের নাগরিক হতে চাই। সুদহীন রাষ্ট্র যেটা ইসলাম বলেছে, সুদ হারাম, কোথায় দেখান? নেই দেশ। তো যাই হোক, এবার কি হবে, কেন আমি এটা বলছি বলুন দেখি? যেটা গোটা অস্ত্র ব্যবসার জন্য এবং লোককে দেখানোর জন্য এটা হচ্ছে। এই কারণেই বলছি যে ইরান ইহুদিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলে হামলা চালাচ্ছে শোনা যাচ্ছে, মিসাইল ছুটছে, তাই তো? ইসরায়েলে কাদের মারার জন্য করবে? কারা মরবে? বড় বড় নেতারা মরবে ইসরায়েলের? মোটেই না। মরলে কারা মরবে? সাধারণ ইহুদি মরবে, তাই হয়। এবং টেরোরিস্টরা হামাস, যাকে ইসরায়েলি তৈরি করেছে, এ নিয়ে তথ্য আছে, ভিন্ন ভিডিও আছে আমার। সেই হামাসও যত ইহুদি মেরেছে সবই সাধারণ ইহুদি অথবা রাজনৈতিক নেতা, বিলিয়নিয়ার বা জায়নিস্ট শক্তির কাউকে মারতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইরান ইহুদিদেরকে মারার জন্য এত কষ্ট করে মিসাইল ছুটছে, ইরানেই তো 20,000 ইহুদি আছে, তাদের উপর একটা আঁচক হলো না, পড়লো না, কিছুই হলো না। লোকজন খেপে গিয়ে ইহুদিদের আক্রমণও করলো না। আমাদের এখানে বাংলাদেশে কোনো কিছু হলে হিন্দুদের উপর ওখানে আক্রমণ হয়, জানেন তো? এটা সত্যি ঘটনা, এখানেও হয়। এখানেও আমরা দেখেছি ওই যে গরুর মাংস নাকি পাওয়া গেছে কার ফ্রিজে, মোহাম্মদ আফরোজ নাকি, এই বলে তাকে পিটিয়ে মারা হলো। এরকম বহু ঘটনা আমাদের দেশেও ঘটে। অর্থাৎ সাধারণ মানুষের উপর অত্যাচার করে না জেনে বুঝে, হিন্দু মুসলমান নির্বিশেষে দেশ। কিন্তু ওখানে ওদের কিরকম প্রোটেকশনে রেখেছে ভাবুন তাহলে। এ নিয়ে পরে আলোচনা করব। ইরানের ইহুদিদের জন্য ভিন্ন আইন আছে, লিগ্যাল রাইটস আছে, তারা ধর্মাচরণ করতে পারেন, তাদের সিনাগগ আছে, তাদের আলাদা স্কুল আছে, তারা তাদের মতো জীবনযাপন, ইহুদি জীবনযাপন করতে পারেন। তাই এত কাণ্ডের পরেও ইসরায়েল থেকে ইহুদিরা ইরান থেকে ইহুদিরা পাত্তারি গোটায়নি। কেন গোটায়নি? এরকম পরিস্থিতিতে আপনি থাকতে পারতেন? ভয়ে থাকতেন না? আশঙ্কায় থাকতেন না? দেশভাগের সময় দেখেন না কিভাবে পালিয়ে এসেছিল পাকিস্তান থেকে হিন্দুরা, কত মানুষ মারা গিয়েছিল প্রতিবেশী দেশ থেকে আতঙ্কে, তাই তো? তাহলে প্রশ্ন করুন, যদি সত্যিকার এটা ইসরায়েল বিরোধী লড়াই হয়, তাহলে ইহুদিরা কি করে সেখানে এখনো নিরাপদে আছে? তাদের মধ্যে কোনো ভয় নেই, আশঙ্কা নেই, কিচ্ছু নেই। একজন দুজন হলে হয়, হাজার হাজার ইহুদি, 20,000-এর মতো ইহুদি কি করে আছে? প্রশ্ন যাচ্ছে না আপনাদের? সাধারণ মানুষের উপরে তো চোটপাট হয়, আমরা তো দেখেছি, আমাদের দেশেও দেখেছি, বাংলাদেশেও দেখেছি। তাহলে এই যে আমেরিকা ইসরায়েলের আক্রমণে ইরানে এতজন শিশু মারা গেল, ইরানি শিশু মারা গেল এলিমেন্টারি স্কুলে 165 জন, এছাড়াও বহু সাধারণ মানুষ, এখনো পর্যন্ত 700-800 মানুষ মারা গেছে। তো তার প্রতিবাদে ওখানকার ইরানিরা ইহুদিদের উপর অত্যাচার করছে না কেন? প্রোটেকশন আছে, বিশেষ প্রোটেকশন আছে, বিশেষ আইন আছে, তাই তাদের চুলও কেউ ছুঁতে পারবে না, কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এখান থেকেই ব্যাপারটা ঘটা। প্রথম থেকে আমি আগের ভিডিওতেও বলেছি যে ইসরায়েল সেটান, লিটল সেটান, ইহুদি রাষ্ট্র, সেই ইহুদিরাই 20,000 ইহুদি কি করে ইরানে থেকে গেলেন। এবং আপনাদের তথ্য হিসেবে বলি, ইসরায়েলের পরে
সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি, সাধারণ ইহুদি ইরানেই আছে আগে। হ্যাঁ, তাহলে এখান থেকে গোলমেলে লাগে না ব্যাপারটা? খেলাটা গোলমেলে বলে মনে হয় না? গটাপ বলে মনে হয় না? আমি বলছি না যে সেখানকার সাধারণ মানুষের উচিত ইরানের ইহুদিদের ওপর অত্যাচার করা, আমি একবারও বলিনি। আমি বললাম এটা তো প্রতিক্রিয়া হয় না, হয়তো প্রতিক্রিয়া, অথবা সরকারি নীতি হিসেবে হওয়া উচিত ছিল যে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের লড়াই, শয়তান ইহুদি রাষ্ট্র ইসরায়েল তাকে নিশ্চিহ্ন করতে হবে, ইরানের ঘোষিত নীতি। তাহলে ইহুদি নাগরিকদের 1979 সালে ধর্মীয় শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে ইহুদি নাগরিকদের সেখান থেকে বের করে দেওয়া উচিত ছিল, অফিসিয়ালি ডিপোর্ট করে দাও, যাও ভাই, সরকারিভাবেই কোনো অত্যাচার করছি না, আমরা বলছি তোমাদের দেশ ইসরায়েলে তোমরা চলে যাও, আমরা রাখবো না, কারণ আমরা ইসরায়েল বিরোধী। তখনও কেন করা হলো না? থেকে গেল তারা রীতিমতো বাড়ি জমি জমা সব নিয়ে, ভালো অবস্থা তাদের, বহাল তবিয়তে থেকে গেল। তাহলে নীতিটা কি আসলে আমাকে বোঝান দেখি। ইসরায়েল বিরোধিতা যদি হতো এটা সত্যিকারের, তাহলে সাদ্দামের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের অস্ত্র সাহায্য ইরান নিল কেন? আবার নিজের দেশে 20,000 ইহুদির জন্য নিরাপদ বাসস্থান, থাকা, স্কুল, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা করলো কেন? এখান থেকেই ব্যাপারটা গঠা। তাহলে এবার কি হবে? আমার এবার ধারণা, এই যুদ্ধ তো কিছুদিন চলবে, অস্ত্র শেয়ারটা বাড়িয়ে নিয়ে। আর এই যে মুস্তাফা খমেনি, যিনি ক্ষমতায় আসার কথা বলা হচ্ছে, যিনি আসবেন, তিনিও জানেন যে তার বাবা কোনো জায়গায় আছেন। আচ্ছা, বেশ। এবার তিনি এসে ইরানের যে তেল, যেটা এখনো সরকারি নিয়ন্ত্রণে আছে, সেটা বেসরকারিকরণের সিদ্ধান্ত নেবেন। যদি তিনি থাকেন, জীবিত থাকতে চান, তাকে নিতে হবে। এবং অর্থাৎ আমেরিকান কর্পোরেট তেল ব্যবসায়ীদের সেখানে ঢুকতে দিতে হবে, যেটা এখনো ইরানে হয়নি। এই সমস্ত কিছু অ্যালাউ করলে, যেমন করে মোদি আমাদের সবকিছু খুলে দিয়েছেন, বাংলাদেশে সবকিছু খুলে দেওয়া হয়েছে, সমস্ত সম্পদ বেসরকারি নিয়ন্ত্রণে, বেসরকারির হাতে, বিলিয়নিয়ারদের হাতে তুলে দেওয়ার পলিসি আমাদের দেশে হয়েছে, আপনারা জানেন, রেল থেকে শুরু করে সমস্ত কিছু, খনিজ সম্পদ। তো ওই ক্ষেত্রে মুস্তাফা খোমেনি সেই পলিসি তৈরি করতে পারেন, তাকে দিয়ে কাজটা হবে বলে আমেরিকা মনে করতে পারেন। তিনি যদি জীবিত থাকতে চান, তাকে এটা করতে হবে। আর যদি ইরান শিয়া রাষ্ট্র হিসেবে থেকে যেতে চায়, তবে তাকে এটা করতে হবে। আর তিনি যদি এটা না করেন, তেলটা যদি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণেই থাকে, তাহলে ভেনেজুয়েলার অবস্থা হবে। গ্রিনল্যান্ডটা বেঁচে গেল ফ্রান্সের জন্য। ফ্রান্স তো আবার আমেরিকা, ওদেরই তো বন্ধু, ও চটালে চলে না। নেটোর মধ্যে তো ফ্রান্স আছে, তো ফ্রান্স হুমকার দিয়েছিল আমি নেটো থেকে বেরিয়ে যাব, কিন্তু হ্যাঁ, এরকম একটা বলেও ছিল, কার্যকরী হয়নি সেরকম। যাই হোক, তো এই জন্য ফ্রান্স আছে বলে ওইখানে গ্রিনল্যান্ড, ডেনমার্ক, যাই হোক, ওই চটাতে চায়নি। তো আপাতত ট্রাম্প গুটিয়ে গেছিলেন, কিন্তু এখানে তো তেমন কেউ নেই। আর একটা জিনিস দেখুন, খেয়াল করে, এটা এটা কিন্তু রাশিয়াও জানে। তাই দেখুন, 2001 সাল থেকেই আয়াতুল্লাহ আলী খোমেনির সঙ্গে পুটিনের দারুণ বন্ধুত্ব। আমেরিকার লোক দেখানো স্যাংশন আছে, স্যাংশন তো আছেই, ইউনিল্যাটারাল স্যাংশন। তারপরেই আমরা দেখতে পেলাম পুটিনের সঙ্গে ইরানের দারুণ সম্পর্ক, সুসম্পর্ক। সেই পুটিনও এখন কিন্তু দূরত্ব মেনটেন করছেন, শুধু মুখে মুখে বলছেন যে না, এটা অন্যায় হয়েছে, হামলাটা অন্যায় হয়েছে, এটা পরিপন্থী, ইন্টারন্যাশনাল ল এর পরিপন্থী, এটা পুতিন বলছেন। আমি বারবার বলেছি, পুতিনও কিন্তু আসলে জায়নিস্টদের দালালি হয়ে গেছেন। প্রথমে হুঙ্কার দিচ্ছিলেন, কিন্তু আমি তো বহু আগেই বলেছিলাম পুতিনের আর কোনো সে নেই, তিনি শেষ। উনি এখন ওই যে ক্যান্সার ভ্যাকসিন বানাচ্ছে রাশিয়া, আর চীন সেটাকে প্রমোট করবে।
তাই তো আপনারা জানেন। যখনই করোনাকালে ওই স্পুটনিক ভ্যাকসিন বানিয়েছিল পুতিন সবার আগে, তখনই বুঝেছিলাম যে না, গেছে রাশিয়ার দিক থেকে আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাশিয়ার আর নেই, কম্প্রোমাইজড হয়ে গেছে রাশিয়া। তাহলে রাশিয়া নেই, চীনও তাই। চীনের সঙ্গেও ইরানের সম্পর্ক ভালোই, কিন্তু চীনও দূরত্ব মেনটেন করে বলছে ইন্টারন্যাশনাল নয়। চীন তো জার্নালিস্টদের ডেরা, আপনারা জানেন। এখন বড় মানে আমেরিকার পরেই এখন চীন ডেরা। তাহলে চীনও এখানে নেই। তাহলে ব্যাপারটা যে গট আপ, সেটা চীনও জানে, রাশিয়াও জানে। মাঝখান থেকে মরবে সাধারণ মানুষ। আর তেলের বেসরকারীকরণ হলে চীনেরও লাভ। চীন যদি একটু ছিটে ফোটা সেখানে পায়। চীন তো শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান এগুলোকে দখল করে নিয়েছে, বিভিন্ন সেক্টর, বাংলাদেশ বিশেষ করে, আর শ্রীলঙ্কা। হ্যাঁ, এই দুটো দেশ তো পুরোটাই চীনের খপ্পরে। আমাদের দেশ ভাগাভাগি, চীন আমেরিকা মিলেমিশে খাচ্ছে, মানে ওই জায়ানির শক্তিরই দুটি উইং। পাকিস্তানও চীনের খপ্পরে। আচ্ছা, তো সেক্ষেত্রে ওরাও জানে যে অয়েল ইন্ডাস্ট্রিটা পুরোপুরি বেসরকারি হাতে তুলে দেওয়া গেলে ওরাও কিছুটা করে কমে খেতে পারে, তাই তারা চুপচাপ আছে। প্লাস অস্ত্র বিক্রি, চীন অস্ত্র ব্যবসায় ভালো রকম ইনভেস্ট করেছে, তাই এই মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যখন অশান্তি ছড়াবে, তাহলে তারাও কিছু অস্ত্র বিক্রি করতে পারবে। এটাই খুবই স্বাভাবিক, তাই নয় কি? তো এই জায়গাটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা ঘটছে। এই দেখুন একটা শিরোনাম আমি আপনাদেরকে শোনাই। ওয়েপন মেকার্স ক্যাশ ইন অন ট্রাম্পস ইরান ওয়ার। ট্রাম্পের ইরান যুদ্ধের ফলে অস্ত্র নির্মাতারা দারুণ রকম লাভবান হচ্ছে। Big Pentagon contractors like Lockheed Martin and Northrop Grumman saw billions added to their market value. এই যুদ্ধের ফলে কি হচ্ছে? পেন্টাগনে, আমেরিকার যে সামরিক দপ্তর তার নাম পেন্টাগন, সেখানে অস্ত্র সাপ্লাই কে করে? মূলত যুদ্ধ না হলে তো অস্ত্র বিক্রি হয় না, তাই না? দুটো বড় বিগ কন্ট্রাক্টর, একটা হলো লকহিড মার্টিন আর একটা হলো নর্থরপ গ্রামেন। এই দুই অস্ত্র নির্মাতা কর্পোরেশন, তাদের সম্পদ বিলিয়ন্স অফ ডলার বেড়ে গেল, অ্যাডেড টু দেয়ার মার্কেট ভ্যালু। কি বুঝলেন? মিলিং দিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে যুদ্ধটা দরকার এই কারণেই ছিল। একদিকে তেল ব্যাপারটা দেখা, অপরদিকে এরকম মাঝে মধ্যে যুদ্ধ না হলে এই যে বড় বড় বিলিয়নিয়ার আছে অস্ত্র ব্যবসায়ী, তাদের তাদের প্রফিটটা তলানিতে চলে যায়। তাই যুদ্ধটা হতেই হবে, এই হলো মূল কথা। তাই তো সেটা চীনও জানে, রাশিয়াও জানে, সবাই এখন এক দলের। ইরানও তাই। আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে যতদিন না পর্যন্ত ইরানে এই 20,000 ইহুদি শান্তিপূর্ণভাবে সুন্দর দুধে ভাতে বসবাস করে চলেছেন, উৎখাত হচ্ছেন না, সরকারিভাবে বিদায় করা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমার এটাকে গটাপি মনে হবে। এটা খুব সিম্পল ইকুয়েশন, কারণ এর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। তাই এবার প্রশ্ন করতে পারেন, এই যুদ্ধটা কি ছড়াবে? না, ছড়াবে না। এই যুদ্ধ ভালো না, না না, আমি আগেই বলেছি, এটা ওয়ার্ল্ড ওয়ার মানে ওই রকম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো শুধু বোমা বন্দুক মিসাইল নিয়ে যুদ্ধ হবে না, মানে এত বড় যুদ্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে না। রিজনাল কনফ্লিক্ট হবে, যেমন রাশিয়া ইউক্রেন চলছে, ওটাও এক ধরনের যুদ্ধ, অস্ত্র বিক্রি হচ্ছে ইউরোপে। একই রকম ভাবে ইরান আমেরিকা, তেল এবং অস্ত্র বিক্রি, তেল ব্যবসা এবং অস্ত্র বিক্রি। আশপাশের এখন বিভিন্ন আরব দেশে ইরান মিসাইল টিসাইল ছুটছে, তারা এখন আমেরিকা থেকে অস্ত্র কিনবে। দেশের লোককে বলবে এই যে ইরান আমাদের উপর অস্ত্র ছুটছে, কারণ ছুটবেই তো, কারণ অফিসিয়ালি ওই সব দেশ আমেরিকার বন্ধু, তাই নয় কি? আমেরিকার বন্ধু, কুয়েত যেমন,
তো এগুলো তো আমেরিকার বন্ধু, ইরাকও আমেরিকার বন্ধু, ইরানের প্রতিবেশী ইরাক। তো ইরাকে এখন স্বাভাবিকভাবে ইরান মিসাইল ছুড়বে, আর ইরাকিরা বলবে এই তো আমাদের ওপর ইরান আক্রমণ করছে, অস্ত্র কিনতে হবে। তো এই যে খেলাটা, এটা একটা বিসিআর সাইকেল। এইভাবে অস্ত্র ব্যবসাটা চাঙ্গা করে নিতে হবে আর কি। আর অস্ত্রটা কাদের টাকায় কেনা হবে? জনগণের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। যেমন করে ভ্যাকসিন কেনা হয়, এবং সেই ভ্যাকসিনই আমাদের গুঁজে দেওয়া হয়, এবং সেই অস্ত্রই আমাদের উপর তেড়ে আসে, আমরাই মরি। এটাই তো হয়ে আসছে। এখন বড় স্কেলে হয়, আগে ছোট স্কেলে হতো। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়া প্রাণ যায়। কিন্তু রাজারা যে এখন সেট আপে চলছে, গটাপে চলছে, যেটা আগে ছিল না, আলেকজান্ডার পুরুর সময় ছিল না যেটা, সেটা এটা জায়নিস্ট শক্তির অবদান, মানুষের লোভ লালসাকে পুতুল বানিয়ে। ব্যাস, এই গেল সংক্ষেপে ইরানের এই বর্তমান পরিস্থিতির কারণ। তেল এবং অস্ত্র না, ভারতে এখানে ভারত নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। এখানে ওইটু এলাকাতেই যুদ্ধ সীমাবদ্ধ থাকবে। রাশিয়াও জড়াবে না, চীনও জড়াবে না, তাদের নিজস্ব এজেন্ডা আছে। আর ভারতে যুদ্ধ হলে এত সামনে ভ্যাকসিন আসছে, ডেঙ্গু ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, এসব কোথায় হবে, কে দেবে বলুন তো? এগুলো দিয়েই ডিপপুলেশনের কাজ হবে আমাদের দেশে। এখন ওইভাবে লাগবে না, দরকার নেই। বরঞ্চ ওদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে যদি এখন ভারতে ওই রকম একটা যুদ্ধকাল, মানে ওই রকম যুদ্ধ তো চলছেই করে। তাই নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত কি থাকা যাবে? আসুন এবার পরের বিষয়ে যাই। চারশো 330টি মডেল স্কুলের ঘোষণা করা হয়েছে এ রাজ্যে। স্কুলগুলো কি হঠাৎ করে আকাশ থেকে পড়বে? না না না, এক্সিস্টিং, মানে ইতিমধ্যেই আছে এমন 430টি স্কুলকে প্রথম ধাপে বেছে নেওয়া হবে। বেছে নিয়ে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, স্মার্ট ক্লাসরুম, এগুলো ইন্ট্রোডিউস করা হবে। এআই পড়ানো থেকে শুরু করে বিভিন্ন রকমের অত্যাধুনিক গ্যাজেট দিয়ে ঢেলে সাজানো হবে। এবং এইগুলোতে নিবেশ কারা করবে, পুঁজি নিবেশ কারা করবে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি। কাদের টাকা সেখানে? আমেরিকা এবং চীনের টাকা মূলত। এবং এরা কেন করবে? অবশ্যই প্রাইভেটাইজেশন। ডাইরেক্টলি তো প্রাইভেটাইজেশন বলা যায় না। শিক্ষার বেসরকারীকরণ আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেল, যদিও অফিসিয়ালি বলা হবে না, বলবে সরকার করছে, কিন্তু তা নয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানেই হচ্ছে জায়নিস্ট। তারা এই স্কুলগুলো 430টি স্কুল খুঁজছে প্রথম ধাপে। 2030-এর মধ্যে আরো বহু স্কুল হয়ে যাবে, এবং এগুলো সবই প্রাইম লোকেশনে হবে, মানে যেখানে ভালো ওরা স্টুডেন্ট পাবে, পড়ুয়া পাবে। এবং এগুলো সবই আসলে ইংলিশ মিডিয়াম স্কুলই হবে। যদিও বলা হবে যে বাংলাও থাকবে, ওই বাংলা তো ইংলিশ মিডিয়াম স্কুলেও থাকে, কে পড়ছে বলুন তো? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে আর কি বাংলাটা বলতে হবে, যেহেতু সরকার বলছে। আসলে এগুলো ইংলিশ মিডিয়াম স্কুল হবে। এবং প্রস্তুত থাকুন, এই স্কুলগুলো যত বাড়বে, এগুলো তো সব বড় বড় বেসরকারি বিনিয়োগ। গ্রামে গঞ্জে ছোট, মফস্বলে যে ছোট ছোট ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেগুলো উঠে যাবে। নন ব্র্যান্ডেড যেগুলো আছে, বা ছোটখাটো ব্র্যান্ড, যেগুলো টিকতে পারবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, তার সঙ্গে কি এরা টিকতে পারে না। তাহলে এই স্কুলগুলোর উদ্দেশ্য তাই। মডেল স্কুল আসলে বেসরকারি স্কুল, নাম বলবে পিপিপি মডেল, আসলে প্রাইভেট। পুরোটাই ওরাই দেখবে, ওরাই শিক্ষক নিয়োগ করবে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। তাহলে এখানে কি সরকারি পে স্কেলে স্থায়ী শিক্ষক রাখা হবে? একদমই নয়। প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেভাবে শিক্ষক রাখা হয় যে শর্তে, সেরকম শর্তেই রাখা হবে। কোনো স্থায়ী চাকরির কোনো গল্প নেই, সবই চুক্তিভিত্তিক, অথবা ইনক্রিমেন্টের গল্প নেই। এটা গিগ ইকোনমি চলছে, কারণ এতেই তাদের মুনাফা। তাহলে এই 430টি স্কুলে
যেগুলোকে ডেভেলপ করা হচ্ছে এইভাবে, সেইখানকার শিক্ষকেরা ভাবতে থাকুন আপাতত। তারপরে যখন পরের লটে ঘোষণা করা হবে কোন কোন স্কুলকে মডেল স্কুল করা হবে, তখন তারা চিন্তায় থাকবেন। আপাতত লটে লটে চিন্তা করুন বা দুশ্চিন্তা করুন। খেয়াল রাখুন, যেসব স্কুলে ভালো ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যেই আছে, ভালো ভালো ঘর আছে, বড় বড় বিল্ডিং আছে, মাঠ আছে, প্রাইম লোকেশন, এসব স্কুলকে ওরা প্রথমে বেছে নেবে। বেছে নিয়ে ক্লাস্টার বানাবে মডেল স্কুলগুলো, মানে আশপাশের ছোটখাটো স্কুল থেকে পড়ুয়া এমনিতেই ওখানে চলে আসবে, ভেগে আসবে, মানে ভেগে আস বলবো না, মানে চলে আসবে বেটার ফেসিলিটির জন্য, কারণ প্রচুর সুযোগ সুবিধা থাকবে, ঝকঝকে ব্যাপার থাকবে। এবং আগেই বলেছি, গ্রামে গঞ্জের যারা নিডি বাচ্চা কাচ্চা সন্তান, যাদের হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ানোর ক্ষমতা নেই, তাদেরকে সরকার পয়সা দিয়ে ভর্তুকি দেবে, প্রথমে দেবে, যেমন করে বেকার ভাতা দিচ্ছে, দিয়ে ওই সব স্কুল থেকে তুলে আনবে। সরকারি স্কুলে ঢুকতে থাকা সরকারি স্কুল শিক্ষক সরকারি স্কুল থেকে তুলে আনা হবে এই সবকে, কারণ তাদের গার্জিয়ানদের বলা হবে আপনারা আমাদের এই মডেল স্কুলে সন্তানদের পড়ান, ফিজ আমরা দেব, আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কোন গার্জিয়ান চাইবে না বলুন তো? এরকম মডেল স্কুলে, ঝাঁঝকঝকে মডেল স্কুল, সেখানে প্রজেক্টর থাকবে, স্মার্ট ক্লাসরুম থাকবে, দু একটা রোবটও দেখতে পাবেন, ক্লাস নেবে আর কি, আমরা ভিডিও দেখেছেন তো, গিমিক বাজি। হ্যাঁ, তো অভিভাবকের পয়সাও পাচ্ছি, অ্যাকাউন্টে মাসে মাসে টাকাও ঢুকবে, একটা নাম দিয়ে দেবে কি ছাত্রশ্রী, তাই তো, বা শিক্ষাশ্রী, এরকম অনেক রকমের শ্রী আছে, যোজনা। তাহলে কি হবে, আশপাশের সরকারি স্কুলগুলো উঠে যাবে, মানে শিক্ষকদের অন্য জায়গায় পাঠিয়ে দেবে, অথবা ওই যে টেট আসছে, বাধ্যতামূলক টেট ই সার্ভিস শিক্ষকদের জন্য, 2030-এর আগেই অনেক স্কুল ফাঁকা হয়ে যাবে, আর পড়ুয়াদের জন্য এই সব মডেল স্কুলের দরজা খুলে যাবে, কোনো সমস্যা নেই। আর সেখানে যেসব শিক্ষক হবেন তারা জেনারেশন জেড, তাই তো, স্মার্ট ক্লাসরুম, তারা পড়াবেন এবং খুব কম মাইনেতে পড়াবেন, 10,000, 15,000, খুব বেশি হলে 20,000, খুব বেশি হলে, তারা খুশি, স্বাভাবিক, আর মালিকও খুশি হবে। এটা তো পলিসি, এমনই তো হওয়ার কথা ছিল। জাতীয় শিক্ষানীতি পড়ে দেখবেন, অমৃত সুপত্র 2য় খণ্ডে বহু আগেই বলেছি। তাই এটা বেসরকারীকরণের একেবারে ঘোষিত কার্যক্রম, শুধু ঘোমটা দিয়ে বলা হয়েছে, খ্যামটাটা বুঝে নিতে হবে। এই গেল ইমপ্লিকেশন। তাই এইসব স্কুলে যারা এখনো পর্যন্ত সাবেকি শিক্ষক আছেন, তারা এইসব স্কুলে কিন্তু পড়াতে পারবেন না, বা তাদের সরিয়ে দেওয়া হবে, ট্রান্সফার করা হবে, বা স্ক্রিন টেস্ট করে যদি মনে হয় যোগ্য, তথাকথিতভাবে ওরা যেরকম চাইছে, তাহলে রাখা যেতে পারে, কিন্তু ভবিষ্যৎ তেমন হবে বলে মনে হচ্ছে না আমার। এই গেল মডেল স্কুল, এইরকম 430টি আপাতত। আমার যেটা বিশ্বাস 2030-এর মধ্যে অন্তত 1000 খানেক বা আরো বেশি, 1002 এরকম মডেল স্কুল গ্রামে গঞ্জে, মফস্বল শহরে ছড়িয়ে দেওয়া হবে। এগুলো আসলে ক্লাস্টার হিসেবে কাজ করবে, ক্লাস্টার, এবং আশপাশের স্কুলগুলোকে তুলে দিয়ে বা সেখানে পড়ুয়া শূন্য করে, সেখানে কিছু পড়ুয়া তেমনি জানেন পড়ুয়া কমে গেছে, সেখান থেকে পড়ুয়া এখানে চলে আসবে সরকারি পলিসির ফলে। কি পলিসি ইতিমধ্যেই বললাম, অর্থাৎ শিক্ষায় রিসেট করার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হলো। আর তো আপনারা জানেন যে নিয়োগ টিয়োগ নাকি হচ্ছে, তো দেখা যাক, ভোটটা যাক, কতজন মাইনে টাইনে পান। আবার ওদিকে সুপ্রিম কোর্টে প্রেসাররা যাচ্ছে 10 নম্বরের ব্যাপারটা নিয়ে, হাইকোর্ট তো এখনো রায়টায় দেয়নি, মিউট মোডে আছে হাইকোর্ট, তাই বলছে সুপ্রিম কোর্টে যেতে হবে শিক্ষা বাঁচাতে, 10 নম্বরের অভিজ্ঞতা, ওটা কেন, এই ভিত্তিতেই তো ওরা চাকরি পেলো, আর আমরা 70, এটা কি 70 পেয়েও চাকরি টাকরি পেলাম না, এই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, তোড়জোড় চলছে, জোরদার তোড়জোড় চলছে, আপনারা জানেন। ভোটটা পেরোলেই আবার দেখবেন কি খেলা টেলা হয়। তাই সবসময় বিকল্প চিন্তার রাস্তা খোলা রাখুন,
সব আগের মতো হয়ে যাবে এই ভাবনাটা না রাখাই ভালো, কারণ এটা যুদ্ধ চলছে, এটা পলিসি ওয়ার, রিসেটের ওয়ার চলছে। যুদ্ধে ক্যাজুয়ালিটি হবেই, কেউ জীবন হারাবে, কেউ মাইনে হারাবে, তাই তো। একরকম যুদ্ধ তো হয় না, মূল ব্যাপারটা পলিসি, ওরা পলিসি রূপায়ণ করছে। ওখানে অস্ত্র বিক্রির পলিসি, তেল দখলের পলিসি। আমাদের দেশে তো মোদি দিদি মোটামুটি সব মেনে নিয়েছে, কোনো তো ঝামেলা টামেলা করছে না। তাই এখানে অস্ত্র এমনিতেই প্রচুর মোদি কেনে, প্রচুর ইসরায়েল থেকে অস্ত্র মোদি কেনে, আমেরিকা থেকে অস্ত্র মোদি কিনেই চলেছে, ভ্যাকসিনও কিনেই চলেছে, বিল গেটসের ভ্যাকসিন। তো এমনিতেই তো ভালোই ব্যবসা আছে। তো সেখানে এখন ভারতবর্ষে এসব ঝামেলায় কেন ওরা অস্ত্র যুদ্ধ কেন করতে যাবে? বাজার তো খুলেই দিয়েছে, তাই তো। কিন্তু মধ্যপ্রাচ্যটা অস্ত্র বিক্রি একটা ভালো জায়গা, ওখানে মাঝে মাঝে যুদ্ধ ঘটাতেই হবে। কারণ ওই যে শিয়া সুন্নি মুসলিম দেশগুলো সবচেয়ে বেশি, তাদের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা এখন ইয়েমেনের সঙ্গে সৌদি আরব, জানেন তো, হায় ইসলাম। সব সাহেবেদের গলায় গলায় মিলিয়েছিলেন রাসূল, তাই তো, একতার জন্য। আর এখন আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বেই এই গালফ এলাকা, বিশেষ করে উপসাগরীয় এলাকা, তেলের জায়গা, সেখানে সবচেয়ে বেশি খেয়ে মুসলিম দেশগুলোর মধ্যে হানাহানি খেয়ে জায়নিস্টরা কতটা সফল, দাজ্জাল কতটা সফল, তাই না? এবারে আসছি ইউনিভার্সাল ভ্যাকসিন, 7-8 বছরের মধ্যে ঢুকে যাবে আমেরিকায়। বড় বড় সব বিজ্ঞানীরা গবেষণা করছে, বিল গেটস ব্যাপক পুঁজি লাগিয়েছে। কিরকম ভ্যাকসিন এটা? নেজাল ভ্যাকসিন, মানে নাকে স্প্রে করলেই মিটে গেল। প্রশ্ন যাচ্ছে না আমেরিকার নিজের লোকজন ভ্যাকসিন নিচ্ছে না, ফেডারেল তালিকা থেকে 17টা ভ্যাকসিন থেকে কমিয়ে 6টা ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডার মতো রাজ্যে স্কুলে ভর্তির ক্ষেত্রে যে ভ্যাকসিনের ব্যাপার ছিল সেটাও তুলে নেওয়া হয়েছে, টেক্সাসে সেদিকে হাঁটছে। এবং ভ্যাকসিন নিয়ে রীতিমতো মানুষ সেখানে ক্ষিপ্ত। ফ্লু ভ্যাকসিনের চাহিদা কমে গেছে, সমস্ত ভ্যাকসিনের চাহিদা আমেরিকায় কমে গেছে, লোক নিচ্ছে না। অথচ সেই আমেরিকা আবার ভ্যাকসিন বানাচ্ছে কেন? বিল গেটস তো আমেরিকারই। গেটস ফাউন্ডেশন, মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অফিস কোথায়? হেডকোয়ার্টার আমেরিকাতেই। কেন বানাচ্ছে? লোক তো নিচ্ছে না। দূর মশাই, ওটাকে আমেরিকার লোকের জন্য বানাচ্ছে। এই যে আমেরিকা, লকহিড মার্টিন থেকে শুরু করে এই যে বড় বড় যে কোম্পানিগুলোর নাম বললাম, নর্থ্রপ, এরা যে অস্ত্র বানায় ওটাকে আমেরিকার জন্য বানায়, শুধু পেন্টাগনে দেয় শুধু, আর বাইক অন্য জায়গায় বিক্রি করে না। সেই অস্ত্র প্রয়োগ কি আমেরিকানদের উপরে হয়? লকহিড মার্টিন এমন কোন অস্ত্র বানিয়েছে এটা আমেরিকানদের উপরে প্রয়োগ হয়েছে? সব তো তৃতীয় বিশ্ব অন্য দেশে বা অন্যান্য দেশে বিক্রি করে ওরা, তাই তো। ব্যাপারটা ওই রকমই। তো ভ্যাকসিনটা ওদের দেশের মানুষ নিক আর না নিক যায় আসে না। আরে ভাই, আমাদের দেশের লোক তো নেবে, বাংলাদেশ, আফ্রিকা, লাতিন আমেরিকা, এদেরকে তো নিতেই হবে। সরকারকে তো সেভাবে বগল দাবা করে রেখেছে। আর আমাদের জন্য ভ্যাকসিনটা ওরা বানাচ্ছে আমেরিকায় বসে, আমেরিকার লোকের জন্য বানাচ্ছেন। ক্লিয়ার যে কিরকম ভ্যাকসিন? নাকে স্প্রে। এটা ইউনিভার্সাল ভ্যাকসিন, মানে প্রকৃত অর্থে ইউনিভার্সাল ভ্যাকসিন। কিরকম? ওরা যেটা বলছে, বড় বড় গবেষক, আমি দিয়ে দেবো লিঙ্ক, দেখে নেবেন, আমি সংক্ষেপে বলছি, পড়ে শোনাচ্ছি না, সময় চলে যাবে। এখন এতদিন পর্যন্ত যত রকম ভ্যাকসিন দেখেছেন, কি রকম দেখেছেন? এই যেমন ধরুন আদি ভ্যাকসিন যদি দেখেন, এডওয়ার্ড জেনারের গুটি বসন্ত ভ্যাকসিন, তো স্মল পক্স ভ্যারিওলা ভ্যাকসিন, যদি ওখান থেকে আবার উল্টে বসন্ত হতো, যাই হোক সে পরের প্রসঙ্গ। তো দেখেছেন। তারপরে কি দেখেছেন? পাস্তুরের র্যাবিস, জলাতঙ্ক ভ্যাকসিন দেখেছেন, বেশ ভালো, ওখান থেকেও
আচ্ছা, তারপরে এগুলো কি পার্টিকুলার কোনো রোগের বিরুদ্ধে ভ্যাকসিন? তো তারপরে কি কি আধুনিক কালে যদি ভ্যাকসিন দেখেন, বহু ভ্যাকসিন এসে গেছে, যেমন এই যে ফ্লু ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জার জন্য ফ্লু, করোনা ভ্যাকসিন করোনার জন্য, কিছু কনজুগেট ভ্যাকসিনও আছে, যেমন MMR, তিনখানাই একসঙ্গে প্রতিরোধ করবে, মামস, মেজলস, রুবেলা, তাই তো। এইরকম তিনটেকে কনজুগেট করেও এরকম কিছু কিছু ভ্যাকসিন আছে, আপনারা জানেন ট্রিপল, ডিপথেরিয়া, টিটেনাস, পার্টুসিস, তাই তো, এরকম তিনখানা কনজুগেট, কিন্তু বেশিরভাগই সিঙ্গেল। এই যেমন ধরুন হেপাটাইটিসের জন্য HPV, কি জরায়ুমুখ ক্যান্সার, পার্টিকুলার ওই ভাইরাসগুলো যে কটা রয়েছে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে, তাই তো। বা টিটেনাস একটা ধনুষ্টঙ্কার, এইভাবেই রয়েছে তো। বা নিউমোনিয়া ভ্যাকসিন, ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এবার ডেঙ্গুর জন্য আসছে, একটা ডোজই কাজ হয়ে যাবে, ডেঙ্গু ওয়ান, একটাই ভ্যাকসিন ডেঙ্গুর জন্য। ডেঙ্গুর জন্য ভ্যাকসিনটা কি নিউমোনিয়ায় কাজ করবে? করবে না, করবে না। বা করোনার ভ্যাকসিনটা কি ডেঙ্গুতে কাজ করবে? না, করবে না, করার তো কথা নয়। কিন্তু এমন যদি ভ্যাকসিন হয় যে ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে শুরু করে সমস্ত কিছুকেই প্রতিরোধ করবে, এবং দারুণ ভ্যাকসিন, একটাতেই 100টার কাজ হয়ে যাবে, প্রায় 100টার না হলেও 90টার কাজ হয়ে যাবে, আর লাগবেই না, ওই একটা ভ্যাকসিনেই কামাল। তাহলে সেটাকে আমরা ইউনিভার্সাল ভ্যাকসিন বলতে পারি তো? হ্যাঁ, ওই রকম ভ্যাকসিনই আসছে আগে। হ্যাঁ, এই 7 বছর। বিল গেটস কি এমনি বলেছেন, বড় ওনার ওই 20 বছর লাগবে, তারপরে তো এটা গেটস ফাউন্ডেশন তুলেই দেবেন বলেই দিয়েছেন, 2045 নাগাদ তুলেই দেবেন। তো 7 বছর তো খুব একটা দূরে নয়, অদূর যেতেই হবে না। $200 বিলিয়ন কি উনি এমনি এমনি ইনভেস্ট করবেন এই 20 বছরে? তো তার জন্য নেজাল স্প্রেটা তো দরকার। তাহলে শুধু তাই নয়, এই ভ্যাকসিন নাকি অ্যাজমাকেও, মানে ওই যে এতদিন ভ্যাকসিনের সাইড এফেক্টে যে অ্যাজমা হচ্ছিল না, সেগুলো তো জানাজানি হয়ে গেছে ইউরোপ আমেরিকায়, আমরাও জেনে গেছি। বাচ্চাদের অ্যাজমা, চাইল্ডহুড অ্যাজমা বেড়ে গেছে। ও বলছে এই অ্যাজমাটাকেও আটকে দেবে, ব্যাকটেরিয়াকেও আটকে দেবে, সমস্ত কিছুকে আটকে দেবে। ভাবুন কি সুন্দর ভ্যাকসিন। হ্যাঁ, একটু পড়ে শোনাতে লোভ হচ্ছে, বুঝলেন তো, একটু পড়ে শোনাই আপনাদের, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। শিরোনামটা কি? ইউনিভার্সাল ভ্যাকসিন ব্লকস ভাইরাসেস, ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যালার্জিজ উইথ এ নেজাল স্প্রে। ইউনিভার্সাল ভ্যাকসিন, একদম বড় বড় শিরোনামে। কি কি আটকে দেবে? ভাইরাসকে আটকে দেবে, ব্যাকটেরিয়াকে আটকে দেবে, অ্যালার্জিকে আটকে দেবে। কি একটা ছোট্ট নাকে ছোট্ট করে স্প্রে করে দিলেই হয়ে গেল। কি সুন্দর না? করোনাকেও আটকাবে, এর মধ্যে করোনাটাও ইনক্লুডেড আছে। পড়ি শোনাই একটু। As vital as vaccines are, they can be frustratingly selective about their targets. এতদিন পর্যন্ত যে ভ্যাকসিনটা গুলো রয়েছে তাদের সবচেয়ে হতাশার ব্যাপার কি না, এরা সিলেক্টিভ, মানে সিলেক্টিভ রোগকেই ওরা টার্গেট করে। এই ভ্যাকসিন এই রোগের জন্য সিলেক্টিভ, এটা খুব হতাশাব্যঞ্জক, তাই নয় কি? আপনার মনে হয় না যে একটাতেই যদি কাজ হয়ে যেত, অল ইন ওয়ান হতো, ভালো লাগে না বলুন দেখি? তাই ওরা আপনার জন্য ভাবছে, আমাদের জন্য ভাবছে। কি ভাবছে? Scientists from institutions across the US have now developed a strikingly universal vaccine which has protected mice
against a range of viruses, bacteria and even allergies. প্রথমে ইঁদুরের উপর পরীক্ষা চলে, জানেন তো, ইঁদুর, আমরা বড় মাপের ইঁদুর আর কি। তো সেখানে বলছে যে এইরকম একটা ভ্যাকসিনের ট্রায়াল চলছে এবং দেখা যাচ্ছে এই ভ্যাকসিনের ট্রায়ালের ফলে ইঁদুরকে বাঁচানো গেছে কোথা থেকে, অনেক রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি অ্যালার্জি থেকেও বাঁচানো গেছে। ভাবুন, ইঁদুরের অ্যালার্জি। জন্তু জানোয়ারকে ভালোবাসলে তবেই তো আপনারা বুঝবেন ইঁদুরের অ্যালার্জি হলে কেমন কষ্ট হয় তাদের। সেটাও হচ্ছে না, ট্রায়ালে তাই দেখা গেছে। বাহ, বেশ। নিউ ভ্যাকসিন GLA3M, এরকম একটা বড় নাম পড়ছি না, ওই জায়গাটা দেখে নেবেন। The new vaccine can be delivered as a nasal spray. 3 doses protected mice from infections from SARS-CoV-2. হ্যাঁ, 3খানা ডোজ ইঁদুরের উপর প্রয়োগ করে দেখা গেছে তার করোনা হয়নি। বাপরে, করোনা থেকে প্রোটেকশন পেয়ে গেছে। আচ্ছা, আর কি, and other coronaviruses for 3 months, 3 মাস তাদের আর হয়নি, and reduce the viral load in their lungs 700-fold compared to unvaccinated mice. ভাবো, দুটো গ্রুপ, একটা ভ্যাকসিনেটেড মাইস ইঁদুর, একটা আনভ্যাকসিনেটেড ইঁদুর। দেখা যাচ্ছে যে ভ্যাকসিনেটেড ইঁদুরদের ফুসফুসে ভাইরাল লোড, মানে ভাইরালের যে লোড, ভার, সেটা কি হয়েছে, 700 গুণ কমিয়ে ফেলেছে এই ভ্যাকসিনের এতই ক্ষমতা। আগে হ্যাঁ, মানে ভ্যাকসিনেটেড ইঁদুররা দারুণ শক্তিশালী হয়ে গেল, ইমিউন সিস্টেম বুস্ট আপ করে গেল। এইভাবে বিভিন্ন রকমের তথ্য এখানে দেওয়া আছে। Most surprisingly, the vaccine also curbed the risk of asthma. When vaccinated mice were exposed to dust mites, their asthmatic responses, such as increased immune cell production and excess lung mucus, were reduced for 3 months as well. ভাবতে পারেন, সব সারিয়ে দিচ্ছে, ইঁদুরের সারছে মানে মানুষেরও সারবে। তবে ওই জন্য 7 বছর সময় নিচ্ছে কেন, এরপরে মানুষের ওপর ওরা করবে, এগুলো প্রয়োগ করবে, তার জন্য 7 বছর সময় নিচ্ছে। ইঁদুরের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাওয়া গেছে এখনো পর্যন্ত, যে তথ্যে দেখা যাচ্ছে। তা বেশ, এবার প্রশ্ন করুন কেন? করোনা ভাইরাস তো আমরা বলি চলে গেছে, করোনা ভাইরাসের গল্প নেই, করোনা এখনো হচ্ছে না। একমাত্র হজে যেতে গেলে এখনো করোনা ভ্যাকসিন দেখাতে হচ্ছে, নিতে হচ্ছে। এখনো হজে যেতে গেলে, জানেন তো, সৌদি আরব আগে, হ্যাঁ, ভ্যাকসিনের বিক্রিটাকে বজায় রাখতে হবে না বাবা। তাই মানে সৌদি আরবে হজ করতে গেলেও আপনাকে এখন করোনা ভ্যাকসিন নিতে হবে, খোঁজ নিয়ে দেখুন, রীতিমতো বলা আছে। বেশ, তো কেন করা হচ্ছে? করোনা তো মানে শুধু সৌদি আরবে গেলে লাগছে, এখন আমাদের তো আর লাগছে না, লাগছে। তা সত্ত্বেও এই যে ভ্যাকসিনটা আসছে, ইউনিভার্সাল ভ্যাকসিন, সেখানে বারবার করোনার কথাও বলা হচ্ছে কেন? করোনা আটকাবে, সব আটকাবে, এই আটকাবে, সেই আটকাবে, ব্যাকটেরিয়া আটকাবে, সবই আটকে যাবে। কেন বলা হচ্ছে বলুন তো? ভেরি সিম্পল, করোনা যায়নি, মিউট মোডে আছে। আমি বহু আগেই 2nd জেনারেশন করোনা ভ্যাকসিনের কথা বলেছি, যে সেটাও প্রিপারেশন চলছে করোনাকে টার্গেট করে। এবং এই যে ভ্যাকসিনটা যেটা ইঁদুরের উপর প্রয়োগ হচ্ছে বর্তমানে, সেখানেও করোনার কথাই বলা হচ্ছে। করোনার সঙ্গে আরো অন্যান্য সব আছে, করোনা আছে কেন? আমার যেটা পর্যবেক্ষণ, সেটা ওরা জানে, যদিও ভয় পাবেন না, যারা প্রাকৃতিক পন্থায় ফিরে এসেছেন তারা, আমার মনে হয় তারা এই সমস্যায় পড়বেন না। কিন্তু ওরা জানে যাদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে আসলে, তারা আগামীতে আবার কোনো না কোনো ভাবে সত্যিকারের করোনায় আক্রান্ত হবেন। ইমিউন সিস্টেম শেষ হয়ে যাচ্ছে। করোনা তো বহু আগেই ছিল, আমার প্রকৃতিতে ছিল, তথ্য দেখে নেবেন, নতুন কিছু নয়। আমরা নাম জানতাম না, তাই সেটাকেই ওরা ভয়ঙ্কর ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে
ভয়ঙ্কর বানিয়ে আমাদের সামনে নিয়ে এসেছে। আমাদের শরীরেই তো 38 ট্রিলিয়ন ভাইরাস, ব্যাকটেরিয়া আর 380 ট্রিলিয়ন ভাইরাস আছে, তার মধ্যে করোনাও একটা, তাই তো। ওরা সিলেক্টিভ বেছে নিয়ে মানুষকে ভয় দেখায়, প্যানিকবাজি করে। এত এত ট্রিলিয়ন বিলিয়ন ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে আমাদের বাস, জলে, বাতাসে, সর্বত্র। আমরা তো মরেই যেতাম, মানে জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের মরে যাওয়ার কথা ছিল তাহলে, তাই না? কিন্তু আমাদের প্রকৃতি ইমিউন সিস্টেমটা দিয়ে পাঠিয়েছে বলেই তো আমরা বেঁচে থাকি, একটা সময় পর্যন্ত বেঁচে থাকি, তাই না? সঙ্গে সঙ্গে মরে যাই না। মাতৃগর্ভ থেকে বেরিয়েই আর মায়ের শরীরেও তো ব্যাকটেরিয়া থাকে না, গাট ব্যাকটেরিয়া থেকে শুরু করে আর 50% ভারতীয় শরীরেই টিবির জীবাণু আছে, টিউবারকুলোসিসের জীবাণু আছে। তো আমরা কি টিবি রোগে মরে গেলাম সবাই? না তো, কারণ আমাদের শরীর ইমিউন সিস্টেম কাজ করছে, প্রতিরোধ করছে সেগুলোকে। কিন্তু সেগুলো তো ওরা বলবে না, ওরা ভাইরাসে ভয় দেখাবে আর আমরা ভয় পাবো। কিন্তু ওই যে যারা নিয়ে ফেলেছেন প্রাকৃতিক ভাবে, তারা করোনা কেন, ফ্লু বা যে কোনো কিছুরই মোকাবেলা সহজেই যারা করতে পারতেন এতদিন, আগামীতে তারা পারবেন না। একটা উল্লেখযোগ্য সংখ্যা যারা প্রাকৃতিক পন্থায় ফেরেননি, হোলিস্টিক চিকিৎসায় ফেরেননি, তাদের ভেতরে কিন্তু করোনা ভ্যাকসিন কাজ, স্পাইক প্রোটিনের লীলা চালিয়ে যাচ্ছে। সবে তো, এখনো তো 5 বছর সবে হলো, লং টার্ম এফেক্ট অন্তত 10 বছর, 10 থেকে 15 বছর। তাহলে এবার দেখুন, এই যে ভ্যাকসিনটা বলছে 7 বছরের মাথায় আসবে, তো এই খবরটা মোটামুটি 2025 বা 2026 ধরুন, তো 7 বছর ধরলে 2032-33 হচ্ছে। টাইম ফ্রেমটা খেয়াল করুন। অর্থাৎ লং টার্ম এফেক্টে ওরা জানে, সম্ভাবনা আছে ওদের যে সার্ভে, তাতে করে গোটা বিশ্বে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আবার করোনায় আক্রান্ত হবেন এবং টেস্টে করোনা পজিটিভ পাওয়া যাবে, আর টেস্টটা তো ওদের হাতে। এবং এক্ষেত্রে সত্যিকারে মহামারী হওয়ার সম্ভাবনা আছে, সেটা ওরা জানে, যেটা ঢুকিয়ে দিয়ে করা হয়েছে কৃত্রিম ভাবে, ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিয়ে। তো সেইটার জন্য ওরা বাজারটা তৈরি করছে, এই একটা দিক। কারণ মানুষ তো স্বেচ্ছায় সব লাইন দিয়ে নেবে এমন তো নয়, একটা সত্যিকারের প্যানিক, শুধু প্রতিবারে মিডিয়া দিয়ে প্যানিকবাজি হয় না। মানুষ এখন হাসাহাসি করে, দেখবেন খেয়াল করে অনেকেই এইচপিভি ভ্যাকসিনের ঘোষণায় যে খবরগুলো ফেসবুকে আমরা দেখেছি, সেখানে দেখবেন অনেকেই কিন্তু মানুষ বুঝতে পেরেছে, তারা কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন, অনেকেই কিন্তু এখন খেলাটা বুঝতে পারছে, তারা কিন্তু এইচপিভি ভ্যাকসিন সন্তানদের দিতে চাইছে না। যদিও ফেসবুকে কমেন্ট মানে সমগ্র চিত্র নয়, তবুও একটা উল্লেখযোগ্য অংশ যে আমরা বুঝতে পেরেছি করোনা ভ্যাকসিনের পরে, সেটা নিঃসন্দেহে গ্রামে গঞ্জে গেলেও আমরা বুঝতে পারছি মানুষের প্রতিক্রিয়া দেখে। তাহলে সেক্ষেত্রে উপায় কি? স্বেচ্ছায় মানুষ সব ভ্যাকসিন নিয়ে নেবে, বিল গেটসও সেটা এখন ভাবেন না, পাগলও ভাবে না। তাহলে কি? সত্যিকারের প্যানিক হতে হবে, মিডিয়ার প্যানিক দিয়ে হবে না। শুধু সত্যিকারের গ্রাউন্ড লেভেলে আশপাশে আপনি দেখতে পাবেন পরিস্থিতিটা ভয়ানক হচ্ছে, করোনার মতো, মানে শ্বাসকষ্ট, মারাত্মক লোক আশপাশে মরছে, মারা যাচ্ছে, এরকম আপনাকে নিজে দেখতে হবে। এই জায়গাটা ওরা করতে চাইছে, তার ক্ষেত্রে ওরা তৈরি করে রেখেছে গোটা বিশ্বে কোটি কোটি মানুষের মধ্যে ভ্যাকসিন গুঁজে দিয়ে ওরা ক্ষেত্র তৈরি করে রেখেছে। এখন দেখা যাক প্রকৃতি, মানুষের শরীর, এটা তো একটা এক্সপেরিমেন্টাল ভ্যাকসিন, ওরাও জানে সেটা, মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনই বলুন আর ভেক্টর ভাইরাল কোভিশিল্ড যেটা আমাদের দেশে দেওয়া হয়েছে মূলত, তো ওরা একটা প্ল্যানিং করে রেখেছে যে এইরকম সংখ্যক মানুষের এই পরিস্থিতি হতে পারে। কিন্তু ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, প্রকৃতি তো লীলাময়। এবার দেখা যাক মানুষের শরীর এটাকে কতটা নিতে পারে, ওভারকাম করতে পারে, প্রাকৃতিক পন্থায় ফিরে আসার পরে মানুষ কতটা এটাকে মোকাবিলা করতে পারে, বা যারা প্রাকৃতিক পন্থায় ফিরবেন না তারাই কতটা মোকাবিলা করতে পারেন, সেটাও দেখার আছে। কারণ শরীরের তো একটা অ্যাবজর্ব করার ক্ষমতা আছে, আমাদের শরীর
অনন্য, কোনো ল্যাবে তৈরি করা সম্ভব নয় আমাদের ইমিউন সিস্টেম। তাই আই উড লাইক টু কিপ মাই ফিঙ্গার্স ক্রসড। আমি বলছি না এরকম হবেই, তবে ওরা আশা করছে, আর আশা করছে বলেই ওরা ইনভেস্টমেন্ট চালিয়ে যাচ্ছে, ভ্যাকসিন মেকিং চালিয়ে যাচ্ছে। একটা আর একটা কি হতে পারে, যেটা বিল গেটস স্বয়ং জানিয়ে দিয়েছেন, ম্যান্ডেটরি করা উচিত। আমেরিকা ইউরোপে করতে পারবে না, কিন্তু আমাদের দেশে ভোটের পরে কি হতে হতে চলেছে, ডেঙ্গু ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, এগুলো তো জানেনি, সেটা দেখার আছে। আর্টিকেল 21 আছে, আমরা লড়াই করছি, বডিলি ইন্টিগ্রিটি, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। কিন্তু বিল গেটসের খপ্পরে পড়ে আমাদের স্বাস্থ্য পলিসিতে যদি সংবিধান চেঞ্জ করার ক্ষমতা ওদের এখন নেই, নিজেদের প্রোটেকশন করতে হবে, কিন্তু এমার্জেন্সি, হেলথ এমার্জেন্সি জারি করে, ভয় দেখিয়ে, বাধ্য করে সরকারি চাকরি যারা করেন বা কর্পোরেট সেক্টরে আছেন, বা ওই যে ভাতা টাতা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, এসব দিয়ে তো মানুষকে কন্ট্রোলের মধ্যে, জীবিকা নেই, কর্মসংস্থান নেই, মানুষের ভয় পাবেই, কি করবে। তো সেই রকম একটা বাধ্যবাধকতা তৈরি করে ওরা একটা বাজার তৈরি করে রেখেছে বলে ওরা মনে করছে। দেখা যাক এটাকে ওরা কতটা কাজে লাগাতে পারে। এ একটা কারণ, ওদের কনফিডেন্স আছে, ওরা ঘুরিয়ে বাধ্যতামূলক করে আবার আমাদের উপর চাপাবে, এবং সরকারকে সেই ভ্যাকসিন কিনতে হবে আমাদের, মানে জনগণের ট্যাক্সের টাকায়, ফ্রিতে দেওয়া হবে আসলে বলবে। এ একটা দিক আছে। আর একটা কারণ হচ্ছে, দেখুন, এই যে বাচ্চা কাচ্চাদের ইনজেকশন দেওয়া একটা ঝকমারি, গ্রামে গঞ্জের অনেক মানুষ এমনিতেই দেখবেন করোনা ভ্যাকসিন, আমিও গ্রামে গঞ্জে ঘুরে দেখতে পাচ্ছি, কেউ কেউ নেননি, তারা কিন্তু ভ্যাকসিনটা মানে তারা জায়নিক শক্তি, অমুক তমুক, এগুলো কিছুই জানেন না। ডিপপুলেশন, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, এগুলো কিছুই তারা জানেন না। তারা নেননি কেন? ওই যে সূচ ফোটাতে ভয় পান। তারা ভ্যাকসিন কেন, কোনো ইনজেকশন নিতে চান না। এরকম মানুষও একটা সংখ্যক আছেন গ্রামে গঞ্জে, শহরেও আছেন, কম হলেও আছেন। তো এদেরকেও কভার করা যাবে, নাকে একটা স্প্রে, মিটে গেল। অর্থাৎ এই অর্থেও ইউনিভার্সাল, এটা ওরা স্টাডি করে দেখেছে। এক মিনিট, একটু আসছে। এই যে না, তুই ফোন করো, করি, ক্লাস নিচ্ছি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। যাই হোক, ফিরে এলাম। তো সেই ক্ষেত্রে এই নেজাল স্প্রে ভ্যাকসিনটা আশা কর্মীদের দিয়ে প্রশিক্ষিত না হলেও সহজেই বাচ্চাদের কাছে দেখবেন, আমার কাছেও আপনারাও জানেন, অনেক মা মানে গ্রামে গঞ্জের বাচ্চাদের ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে অনীহা, কারণ কাঁদে না, এটা লাগে তো বটেই। এবং হসপিটালেও আমরা দেখেছি অনেক মা, তারা কিন্তু এত কিছু জানেন না, বোঝেন না, কিন্তু বাচ্চার তো কষ্ট হয়, কি দরকার, আমার বাচ্চার তো শরীর খারাপ হয়নি, কেন দিচ্ছেন, তাই তো, এগুলো সমস্যা। তো এরকম করে যদি নাকের সামনে স্প্রে করে দেওয়া যায়, তাহলে এই ধরনের অনীহাগুলো, সূচের কারণে যে আতঙ্ক, সেটা মানে সেই কারণে ভ্যাকসিন না নেওয়া, সেটা থাকবে না। এই একটা বড় কারণ, যার ফলে এই কভারেজটা, মানে চাইল্ডহুড ভ্যাকসিনের কভারেজটাও, শুধুমাত্র এটা তো নয়, সব ভ্যাকসিনই এখন নেজালের দিকে যাচ্ছে, এবং এটা তো ইউনিভার্সাল, তো কভারেজটা অনেক বাড়বে, এবং ওদের
ডিপপুলেশন প্রোগ্রাম এবং অসুস্থ করার কর্মসূচি ফার্মা কোম্পানিকে বাঁচিয়ে রাখার, এই যে অস্ত্র কোম্পানি আর্মস ম্যানুফ্যাকচার গুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেমন ওদেরকে যুদ্ধ করতে হয়, এই যে ইরান যুদ্ধ করতে হচ্ছে, তাই তো, তবেই তো অস্ত্রের কদর বাড়বে, তাই তো একই রকম ভাবে অসুস্থ করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তবেই ওদের ফার্মা ইনভেস্টমেন্টটা, মুনাফাটা অব্যাহত থাকবে। খুব সিম্পল হিসেব এটা। সভ্যতা আমরাই তৈরি করেছি, আমরাই তো চক্রবইয়ের দিন রাত্রির মধ্যে আটকা পড়ে গেছি মশাই। এত ভোগ আরাম, এত টেকনোলজি পাবেন কোথায়? তার মূল্য দিতে হবে না? মূল্য চোকাতে হবে না? সবাইকে একসঙ্গে মূল্য চোকাতে হয় না, পাট পাটে ভাগে ভাগে দাঁড়িয়ে পড়ুন, ভাগে ভাগে কারো চাকরি, কারো জীবিকা, কারো স্বাস্থ্য, মূল্য চোকাতে হবেই। তারই মূল্য আমরা চোকাচ্ছি। এটা তো কৃত্রিম, আর্টিফিশিয়াল সিভিলাইজেশন, ফিয়াট কারেন্সি বলুন, এই বলুন, এই পেশা, যে পেশাগুলো নিয়ে আমরা গর্ব করি, আধুনিকতার গর্ব করি, অমুক পেশা তমুক পেশা, সবই কৃত্রিম, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন। সবই তো তাসের ঘর, ভাঙবেই, ওরাই গড়েছে, ওরাই ভাঙবে, প্রয়োজন মিটে গেলে ওরাই ভাঙবে। তো সেই কারণে এই কৌশল ওরা নিয়েছে, নেজাল স্প্রে ভ্যাকসিন। আমার বিশ্বাস আগামীতে সমস্ত ভ্যাকসিনই বা ড্রাগ ডেলিভারি সিস্টেম যেগুলো সূচের মাধ্যমে করা হয়, সবগুলোকেই এই সিস্টেমে ওরা নিয়ে আসবে। কারণ মানুষ আরাম তো চায়, এটা ওরা বুঝে গেছে। মানুষ কষ্টদায়ক মানে পরিশ্রমের জীবন চায় না, আরামের জীবন চায়, আর আরাম মানে হারাম। আমরা হারামের দিকে যাচ্ছি। তো সেটা আমরা দেখতে পাই, আমি ফিল করতে পারি। তো এই সূচের ব্যাপারটা সত্যি মানে আরাম দিতে পারেনি ওরা, সেটা ওদের ভুল বুঝতে পেরেছে ওরা করোনা কালে। তো সেটাকে ওরা নেজাল স্প্রে ভ্যাকসিনের মাধ্যমে, ইউনিভার্সাল ভ্যাকসিন, সেটা 7 বছর পরে এটা সবার জন্য আসছে। আর মাঝে তার আগেই অনেক চাইল্ডহুড ভ্যাকসিন দেখতে পাবেন যেগুলো নেজাল স্প্রে হিসেবে চলে আসবে। এটা আমি আগে আমার ভিন্ন ভিডিও রয়েছে, বিভিন্ন রকমের ওরা কাজকর্ম চালাচ্ছে। তো যাই হোক, সতর্ক থাকুন। মূল ব্যাপারটা এবার বুঝতে হবে যে শুধু ইঞ্জেকশনে লাগবে না মানে এটা খুব আরামদায়ক বলে আপনি নিয়ে নিলেন, সেটা কি করবেন? ভাববেন না উদ্দেশ্যটা আসলে কি, কেন এত আরামদায়ক ওরা করতে চাইছে? অবশ্যই ভাববেন। আজ এই পর্যন্তই। প্রশ্ন করুন। এইচপিভি ভ্যাকসিনের ব্যাপারটা যেটা ঘোষণা হয়ে গেছে, গ্রামে গঞ্জে আপনাদের সাধ্যমতো গ্রাম পরিবারে, প্রতিবেশীদের মধ্যে, পাড়ায়, দোকানে, বাজারে, চায়ের দোকানে, অনলাইনে, অফলাইনে জানাতে থাকুন, বলতে থাকুন। এটা আমাদের কর্তব্য, কাজ। আর সবচেয়ে বড় কথা, 14 বছরের মেয়ে, এটাকে ওরা প্রথমে টার্গেট করছে, যে সময় তারা বুঝতেই পারছেন মা হওয়ার দিকে এগোয়, রজস্রাবের ব্যাপার আছে, ঠিক সেই সময়টাকে ওরা বেছে নিয়েছে কেন, সেই প্রশ্নটা করুন। এবং এই অ্যাম্বিটটা আগামীতে যে বাড়বে সে ব্যাপারে সন্দেহ নেই, টার্গেটেড করছে ওরা, কারণ ভ্যাকসিনের স্টক তো থাকতে হবে, তো সেটাকেই, এবং সরকারকে কিনতে হবে। প্রশ্ন করুন। এবং সবচেয়ে বড় কথা, স্কুলে স্কুলে বলে আসুন, নিজের সন্তান যদি থাকে অ্যাপ্লিকেশন দিয়ে আসুন। আর সবচেয়ে ভালো হয় 13-14 বছরের মেয়ে মানে তো সে যথেষ্ট বুঝতে পারে, তাই না? বা তার বেশি হলে তো সহজেই বুঝতে পারে, বা কম হলেও বুঝতে পারে। বয়স ধরে কি আর দেবে ওরা? ও আর কে বয়স ধরে রেখেছে? দেখুন মোটামুটি দিতে থাকবে ওরা, 6-7 থেকে শুরু করে দেবে। তো সুতরাং আমার মেয়ের বয়স 14 এখনো হয়নি, বা আমার মেয়ের বয়স 16 হয়ে গেছে, এই আনন্দে থাকবেন না। ওটা একটা অ্যাপ্রক্সিমেট হিসেব মাত্র, অ্যাম্বিটটা অনেক বড়, আমার কথা মিলিয়ে নেবেন। তাই এই ধরনের নারী, টিনেজার, টিন ধরে রাখুন বিশেষ করে। সাবধানের কোনো মান নেই। আপনার মেয়ের বয়স 10 বছর হলেও, 11 বছর হলেও সতর্ক থাকুন। স্কুলে আবেদন জানিয়ে রিসিভ কপি নিয়ে নিন, আপনার অবস্থান জানান। যদি না নিতে চান, নিতে চাইলে কোনো সমস্যা নেই, কোনো ব্যাপারই না। আর একটা বিষয়, এই কিশোরীদেরকে বাড়িতে ট্রেন করুন। ওরা যদি
ওদের এজেন্ডার জন্য বগজধোলাই করতে পারে। আমরা ইনপুট করতে পারি, আমরা ইনপুট করি, আমি ব্রেন ওয়াশ শব্দটা ব্যবহার করব না, ইনপুট করি। আমরা ইনপুট করতে পারি। কি ইনপুট করবেন সেটা আপনারা জানেন। কিভাবে আপনার মেয়েকে অ্যালার্ট করবেন যাতে করে স্কুলে এরকম দেওয়া হলে সে যেন না নেয়, বা স্কুলে যেন না যায়, বা তাদেরকে যেন জানায়। কিভাবে করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। যদি দিতে না চান, এই দুটোই চালিয়ে যেতে হবে। কিন্তু শুধু স্কুলে জানালেন আর মেয়েটিকে কিছুই বললেন না, তাকে জানালেনই না, কোনো সতর্কই করলেন না, তাহলে কিন্তু কাজ নাও হতে পারে। তাই দুটোই একসাথে করে রাখুন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।